ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। একই নিজ দেশেও নিয়ত উদ্বেগে আতঙ্কে যন্ত্রণায় প্রহর যাপন। নীরেন্দ্রনাথ চক্রবর্তী এখন আজকে বড্ড প্রাসঙ্গিক। এই নিজ দেশে গত 48 ঘন্টা ধরে গোটা দেশ কায় মনোবাক্যে চেয়েছে অমিতাভ বচ্চন যেন দ্রুত সপরিবারে সুস্থ হয়ে উঠুন। যে মানুষটা প্রথম দিন থেকে যাবতীয় নিয়মকানুন পালন করে চলেছেন, এমনকি গোটা দেশকে একাধিক প্রচার চিত্রে কোভিড এড়াতে কি করতে হবে তার উপদেশ দিয়েছেন, তিনিও শেষ পর্যন্ত সংক্রমণ এড়াতে পারলেন না। কিন্তু অমিতাভ বচ্চনকে অন্তত হাসপাতালে ঘুরতে হয়নি, কিংবা নানাবতী হাসপাতালে ভর্তি হওয়ার জন্য কোনো দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়নি, যে অভিজ্ঞতা আমাদের দেশে এবং আমাদের রাজ্যে প্রচুর মানুষের হচ্ছে। আজকে দেখাবো আপনাদের দুটো ঘটনা। মেডিকেল কলেজকে কেন্দ্র করে দুটো ঘটনার একটা, রোগীকে প্রথমে ফেরালো শম্ভুনাথ পণ্ডিত SSKM, তারপর তিনি মেডিকেলে এলেন এবং মারা গেলেন। জয়নগরের আরেকজন যুবকের দুর্ভাগ্যজনক ঘটনা আপনাদের দেখাবো। শুভ্রজিতের পর এই দুটো ঘটনা আমাদের আবার নাড়িয়ে দিচ্ছে। এর পাশাপাশি এই অনুষ্ঠানে অবশ্যই হেমতাবাদের সেই বিধায়ক যিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন, তার অস্বাভাবিক মৃত্যু হলো এবং জেলার SP বিস্ময়করভাবে প্রথমে তদন্ত শুরুর আগেই বলে দিচ্ছেন যে প্রাইমা ফেসি তার মনে হচ্ছে যে এটা আত্মহত্যার ঘটনা। এ নিয়ে অবশ্যই আমাদের প্রশ্ন থাকবে। তবে সবার আগে একদিকে অমিতাভ বচ্চনের সপরিবারে অসুস্থ হওয়ার ঘটনা, এবং তার পাশাপাশি আমরা হিসেব নেব এই অনুষ্ঠানে আমরা এই রাজ্যে কোথায় দাঁড়িয়ে আছি। দেখুন, গত কয়েকদিনের ট্রেন্ড বজায় রেখে সোমবারও ফের 24 ঘন্টায় রেকর্ড সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হয়েছেন ভারতে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সোমবারের বুলেটিন অনুযায়ী 24 ঘন্টায় দেশে আক্রান্ত হয়েছেন 28,701 জন, যা এখনো পর্যন্ত সর্বোচ্চ। মোট আক্রান্তের সংখ্যা 8,78,254। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 500 জনের। মোট মৃতের সংখ্যা 23,174। আমজনতা থেকে সেলিব্রিটি, করোনার কবল থেকে রক্ষা পাচ্ছেন না কেউ। কিন্তু দেশ জুড়ে সংক্রমণ যখন ঝড়ের গতিতে ছড়াচ্ছে, তখন বিভিন্ন জায়গায় উঠছে চিকিৎসায় গাফিলতি, এমনকি চিকিৎসা না পেয়ে মৃত্যুর অভিযোগও। শনিবার রাতে অমিতাভ বচ্চন নিজেই টুইট করে জানান তিনি করোনা আক্রান্ত। কিছুক্ষণের মধ্যে ছেলে অভিষেক জানান তিনি সংক্রমিত, কিন্তু ততক্ষণে দুজনেই ভর্তি হয়ে গিয়েছেন মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে। কিন্তু দেশের যে কোটি কোটি সাধারণ মানুষ এখন অমিতাভ বচ্চনের আরোগ্য চেয়ে প্রার্থনা করছে, তাদের করোনা হলে কি এতটাই দ্রুত হাসপাতালে ভর্তি হওয়া সম্ভব? এ রাজ্যে পরপর কয়েকটি ঘটনা এই প্রশ্ন জোরালো করেছে। সোমবার সকালেই কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে বিনা চিকিৎসায় পড়ে থেকে এক করোনা সন্দেহভাজন রোগীর মৃত্যুর অভিযোগ ওঠে। করোনা সন্দেহভাজন আরেক রোগীকেও SSKM এবং শম্ভুনাথ পণ্ডিত থেকে প্রত্যাখ্যান করা হয় বলে অভিযোগ। কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পরই মৃত্যু হয় রোগীর। মারণ ভাইরাসের সংক্রমণে মৃত্যু হল হুগলির চন্দননগরের ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবদত্তা রায়ের। তার বয়স হয়েছিল মাত্র 38। এই ঘটনাগুলি প্রশ্ন তুলে দিচ্ছে করোনা সাধারণ মানুষ ও সেলিব্রিটি দেখে থাবা বসায় না, কিন্তু চিকিৎসার সুযোগের নিরিখে সবাই সমান নয়। তাহলে সাধারণ মানুষ করবে কি? এবিপি আনন্দ। চেস ক্লক ফরম্যাটে আমার বক্তাদের কাছে যাব। প্রথমে পার্থ ভৌমিক এবং প্রণয় রায়। পার্থদা, নিঃসন্দেহে আমরা সবাই চাই যে দ্রুত অমিতাভ বচ্চন সপরিবারে সুস্থ হয়ে উঠুন, কিন্তু তাকে আবার বলছি অন্তত হাসপাতালের লাইনে দাঁড়াতে হয়নি। কিন্তু কলকাতায় আজকে 13ই জুলাই মেডিকেল কলেজের মতো একেবারে শীর্ষস্থানীয় হাসপাতালের গেটের সামনে কার্যত দুজনের মৃত্যু হলো। একজন, আমি আবার বলছি, SSKM শম্ভুনাথ ফিরিয়ে দিয়েছেন, মেডিকেলে এসে ডাক্তাররা সুযোগ পেলেন না, কার্যত সেখানে পড়ে থেকে মারা গেলেন। আর জয়নগরের যুবকের ঘটনাও দেখাবো। আমি বলছি, এই কলকাতা শহরে শুভ্রজিৎ চট্টোপাধ্যায়ের ঘটনা আমরা দেখেছি, এক সপ্তাহ কাটেনি সেই ঘটনার। আমার বক্তব্য খুব স্পষ্ট। আগের দিন চন্দ্রিমা ভট্টাচার্য বলছিলেন যে সরকারের তরফে সার্কুলার, গাইডলাইন এই সমস্ত কিছু দেয়া হচ্ছে, কিন্তু আখেরে সাধারণ মানুষের তো উপকারে লাগছে কই? আমি আপনি যখন কথা বলছি তখন হুগলির ডেপুটি ম্যাজিস্ট্রেট 38 বছরের, তাকে চলে যেতে হলো। আমি বলছি, পার্থদা, রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে প্রথম প্রশ্ন, আপনার সময় শুরু এখন।
পার্থ ভৌমিকের সঙ্গে কোনো কারণে আমাদের যোগাযোগ করা যাচ্ছে না, একটু সমস্যা হচ্ছে। আমি যোগাযোগ ব্যবস্থা আবার পুনরুদ্ধার করার চেষ্টা করব। ততক্ষণে প্রণয় রায়ের কাছে চলে আসবো। প্রণয় দা, রাজ্যের পরিস্থিতি যেমন পার্থদা ব্যাখ্যা করবেন, সেরকম দেশের পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হচ্ছে এবং আত্মতুষ্টি, যেটা তার থেকেও যে ফিগারগুলো আসছে, আমি সংখ্যার জাগলারিতে যেতে চাই না, কিন্তু আত্মতুষ্টি ভয়ঙ্কর। গোটা দেশে 550 জন করে গড়ে মানুষ মারা যাচ্ছেন। গত 5 দিনে প্রত্যেকটা দিন নতুন নতুন রেকর্ড হয়েছে। গত 9 দিনে 22,000 করে নতুন সংক্রমণ হয়েছে। শুধু ভারতবর্ষে প্রায় 23,000 মানুষের প্রাণ গেছে। আর অমিত শাহ বলছেন যে করোনা সংক্রমণের এই যুদ্ধে ভারত খুব ভালো জায়গায় আছে। আমি বলছি, এই আত্মতুষ্টির থেকে খারাপ আর কি হতে পারে? প্রণয় রায়ের সময় শুরু এখন। দেখুন সুমনদা, প্রধানমন্ত্রী 3 মাস আগে যখন ভাষণ দিয়েছিলেন, উনি কিন্তু একটা কথা বলেছিলেন, এই লড়াইটা লম্বা লড়াই, অতএব আত্মতুষ্টির কোনো জায়গা না। কিন্তু ফ্যাক্টস যা বলছে, ফিগার যা বলছে, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের যা ফ্যাক্টস বলছে, অমিতজি সে কথাই বলেছেন। কিন্তু সুমনদা, আমি পশ্চিমবঙ্গে বাস করছি, পশ্চিমবঙ্গের কথাটাতেই আমি আসবো। তার কারণ ভারতবর্ষের 29টা রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখা যায়নি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যতবার সাধারণ মানুষের সামনে এসছেন, যতবার কিভাবে মাস্ক লাগাতে হবে, গামছা কি করে মাস্ক লাগাতে হবে, কি করে হাঁচি দিতে হবে, কি করে কাশতে হবে, যে সময়টা মুখ্যমন্ত্রী এগুলো করছিলেন, সেই সময়টা যদি তার দপ্তরের সমন্বয়টা করতেন। শুভ্রজিতের কথা আপনারা বলছিলেন, এই শহরের শুভ্রজিৎ একজন মেধাবী ছাত্র, সে তার মাকে বলেছিল যে সে এমন ভালো রেজাল্ট করবে যে টিভিতে তার মুখ দেখাবে। সেই শুভ্রজিতের মুখ আমরা টিভিতে দেখছি, কিন্তু শুভ্রজিৎ আর আমাদের মধ্যে নেই। তার কারণ এই কলকাতা শহরে 12 ঘন্টা ধরে একটা কেবলমাত্র ভেন্টিলেটর আমরা দিতে পারিনি। সাগর দত্ত মেডিকেল কলেজের কথা বলছেন, সেটা কোনো প্রাইমারি হেলথ সেন্টার না, মেডিকেল কলেজ। সেই মেডিকেল কলেজে একটা ভেন্টিলেটর দেওয়া গেল না। একজন যুবককে, একজন তরুণকে আমরা হারালাম। এই হচ্ছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা। মুখ্যমন্ত্রী বলছিলেন যে আমার খুব ইচ্ছা করছে করোনা রোগীদের কাছে গিয়ে বসি, তাতে যদি মৃত্যু ঘটে। আমি মুখ্যমন্ত্রীকে বলবো, নাটক বন্ধ করুন, আপনি নবান্নে থাকুন, টিভি চ্যানেলগুলো দেখুন, টিভি চ্যানেলগুলোতে যে চিত্র দেখাচ্ছে সেইগুলো নিয়ে আপনি নবান্ন থেকে ব্যবস্থা করুন। অনেক নাটক করেছেন, অনেক দণ্ডি কেটেছেন, এবার পশ্চিমবঙ্গ মানুষের জন্য কিছু করুন। আপনার এই যে নাটক, এই নাটকের খেসারত দিতে হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের মানুষকে। আজকে ভাবতে পারেন যে একটা বাড়িতে করোনা পেশেন্টের মৃত্যু ঘটছে, তাকে আলাদা করে ফ্রিজ কিনতে হচ্ছে। ফ্রিজ কিনে তাকে 3 দিন ধরে সেই বডিকে সংরক্ষিত রাখতে হচ্ছে, কারণ কর্পোরেশন তার বডি নিয়ে যাচ্ছে না। আজকে আপনি দেখালেন লিলুয়াতে বডি পড়ে থাকছে। এর জন্য কি লাগে? এর জন্য কি টাকা লাগে? এটা হচ্ছে সমস্ত হচ্ছে অব্যবস্থা, কেবলমাত্র বড় বড় বক্তব্য, কিন্তু যে কাজগুলো করার কথা এখানকার প্রশাসনের, সেদিকে অব্যবস্থা প্রশ্ন তুলছেন প্রণয় রায়। আমি শুধু বলে দিই যে সাগর দত্ত মেডিকেল কলেজে স্পেসিফিক যে কথা, আমি গত 4 দিনের একেবারে সরকারি ওয়েবসাইটের তথ্য নিয়ে বসেছি, আমি সেই প্রসঙ্গে আসবো। কিন্তু তার আগে শুভ্রজিতের কথা উঠলো, আমি পার্থ ভৌমিকের কাছে যাব। শুভ্রজিতের ঘটনায়, শুভ্রজিতের দুর্ভাগ্যজনক মৃত্যুতে এই মিছিলটা শেষ হচ্ছে না। তার কারণ আজকে মেডিকেল কলেজ ঘিরে 2 জন মানুষের মৃত্যুর খবর পাচ্ছি এবং প্রত্যেককে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করে দেয়া হচ্ছে, কার্যত ফিরিয়ে দেয়া হচ্ছে। SSKM শম্ভুনাথ পণ্ডিত ঘুরে মেডিকেল কলেজে যখন পৌঁছচ্ছেন, তখন বোধহয় ডাক্তারবাবুদের আর কিচ্ছু করার থাকছে না। অব্যবস্থা, এই শব্দ দিয়ে শেষ করেছিলেন প্রণয় রায়। পার্থ ভৌমিকের কাছে যাব, আপনার সময় শুরু পার্থদা এখন। প্রণয়দা যে খুব ভালো নাটক করেন আজকে বুঝতে পারলাম, গলা কাঁপিয়ে খুব ভালো বলছিলেন। আমি প্রথমেই বলে রাখি যে আমি অত্যন্ত দুঃখিত যে শুভ্রজিতের মতো একটি ছেলে এবং আপনি জয়নগরে যার কথা বলছেন, তাদের মৃত্যুতে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আশা করব যে আপনাদের এই যে সংবাদ পরিবেশন অতি অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রীর কানে গেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী খুব মানবিকভাবেই ব্যাপারগুলো দেখেন। অ্যাজ এ মুখ্যমন্ত্রী তিনি ব্যাপারগুলো দেখেন না, পরিবারের গার্জিয়ান হিসাবেই তিনি দেখেন। এবং শুভ্রজিৎকে হয়তো ফেরত দিতে পারবো না, জয়নগরের ছেলেটিকে হয়তো ফেরত দিতে পারবো না, কিন্তু অন্য শুভ্রজিৎ যাতে বাংলার বুকে আর না হয় তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে নেবেন, এটা আমি বিশ্বাস করি। আমি একটা কথা বলতে চাই যে দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পরিকল্পনা গ্রহণ করতে পারেন, তিনি মানুষকে বলতে পারেন, সচেতন করতে পারেন, কিন্তু কেউ যদি তার নিজের সার্ভিসে ব্যক্তিগত জায়গায় কোনো গাফিলতি করেন, তার পুরো দায়িত্বটাই সবাই মিলে মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে চাপিয়ে দিচ্ছেন। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি
সুমনদা, আপনাদের টিভিতে আপনাদেরও এটা দেখানো উচিত কিংবা এটা প্রচার করা উচিত যে অ্যাকচুয়ালি কোথায় কোথায় কোভিড হাসপাতালে ট্রিটমেন্ট হচ্ছে। তার তালিকা রাজ্য সরকার বারংবার প্রকাশ করেছে, কিন্তু অনেক মানুষ ধরুন SSKM-এ চলে গেল, অথচ মেডিকেল কলেজ কিন্তু কোভিড হাসপাতাল হয়েছে, সাগর দত্ত কোভিড হাসপাতাল হয়েছে। মানুষ যদি প্রথমেই কোভিড হাসপাতাল কোনগুলো এটা তার মস্তিষ্কে থাকে, তাহলে সময়টা নষ্ট হয় না। এবং আমি যেহেতু ব্যক্তিগতভাবে আমি এটা বলতে চাই যে রাজ্য সরকার তার নিজস্ব ক্ষমতা অনুযায়ী 990টা ICCU বেড করেছে। প্রণয়দার হয়তো জানা নেই, 10,980টা বেড সারা রাজ্যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। যে আপনি যদি এর পার্সেন্টেজ হিসেব করেন তাহলে দেখবেন ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী, ওই যে প্রণয়দা সব রাজ্যের কথা বলছিলেন না, যদি একটু কম্পেয়ার করেন তাহলে দেখবেন অন্যান্য রাজ্যের থেকে আমাদের রাজ্যে বেডের সংখ্যা অনেক বেশি। আমাদের রাজ্যে হনুমান টেস্টিং এর রিপোর্ট নিয়ে পালিয়ে চলে যায়। আমাদের রাজ্যের কোনো হাসপাতাল, পার্থবাবু বলছেন অন্য রাজ্যের তুলনায় তুলনামূলকভাবে পশ্চিমবঙ্গ অনেক ভালো জায়গায় আছে। পার্থদা একেবারে যথার্থ বলেছেন যে মানুষের সামনে এই তথ্য সমস্ত তো আসা দরকার। অবশ্যই সরকারি ওয়েবসাইটের তথ্য তুলে ধরবো, যেখানে বলছে যে সাগর দত্ত হাসপাতালে 417টা বেড খালি, মোট কোভিড বেড আছে 500টা। সত্যিই কি ছবিটা তাই? তাহলে শুধু সাগর দত্তর কথা, যেহেতু আমার প্রথম দুজন বক্তার কথাতেই উঠে এলো, তাহলে শুভ্রজিৎকে সাগর দত্ত হাসপাতাল ফিরিয়ে দিল কেন? আমি এই প্রসঙ্গে আসবো, কিন্তু তার আগে আজকের মেডিকেল কলেজ, আবার বলছি, শুভ্রজিতের মৃত্যু, যদি এক জায়গায় একজন শুভ্রজিৎকে আমরা হারাতাম, অপূরণীয় ক্ষতি নিঃসন্দেহে আমাদের সবার, পরিবারের তো বটেই, কিন্তু তা হচ্ছে না। এই মৃত্যু মিছিল যে থামার নাম বা লক্ষণে নিচ্ছে না। আমি দ্রুত এবার আজকের ঘটনা মেডিকেল কলেজকে ঘিরেই দেখাবো। হাসপাতাল চত্বরে ভ্যানে পড়ে রয়েছেন এক মহিলা। অভিযোগ, একবারও তাকে দেখতে আসেননি কোনো চিকিৎসক, নার্স কিংবা স্বাস্থ্যকর্মী। প্রায় পৌনে 1 ঘন্টা ধরে এভাবে বিনা চিকিৎসায় ফেলে রাখা হয় তাকে। শেষমেশ প্রায় ঘন্টাখানেক পর হাসপাতালের তরফে জানানো হয় মৃত্যু হয়েছে মহিলার। করোনা আবহের মধ্যে সরকারি হাসপাতালের বিরুদ্ধে ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগ। এবার কাঠগড়ায় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল। করোনা আতঙ্ক কার্যত গ্রাস করেছে শুধুমাত্র হাসপাতালের বাইরে না, হাসপাতালের ভেতরেও। ফলে রোগীকে ভেতরে নিয়ে যাওয়ার জন্য PPE পরা কোনো কর্মী যতক্ষণ না সামনে এগিয়ে আসছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু রোগী এখানেই পড়ে থাকছে। মৃতের নাম লক্ষ্মী সাউ, বয়স 64, বাড়ি মুর্শিদাবাদের বহরমপুরে। পরিবার সূত্রে খবর, এ মাসের 1 তারিখ কলকাতার ঠনঠনিয়া এলাকায় মেয়ের বাড়িতে আসেন তিনি। পরিবার সূত্রে দাবি, গত কয়েকদিন ধরে এই মহিলার মধ্যে করোনার উপসর্গ দেখা দিচ্ছিল, জ্বর সঙ্গে গা হাত পায়ে ব্যথা। এই পরিস্থিতিতে সোমবার সকালে ভ্যানে করে মহিলাকে মেডিকেল কলেজে নিয়ে যান তার মেয়ে। অভিযোগ, দুপুর 2টো নাগাদ হাসপাতালে পৌঁছলেও প্রায় পৌনে 1 ঘন্টা তার কোনো চিকিৎসাই হয়নি। হাসপাতালের বাইরে ভ্যানেই ফেলে রাখা হয় তাকে। এরপর PPE পরিহিত একজন কর্মী ও মহিলার মেয়ে মিলে তাকে স্ট্রেচারে তুলে ভেতরে নিয়ে যান। তার কিছুক্ষণ পরই হাসপাতালের পক্ষ থেকে জানানো হয় বৃদ্ধার মৃত্যু হয়েছে। कहाँ डॉक्टर कुछ समझ ना होता এখানে নিয়ে এসে দেখিয়েছিলাম, গায়ে ব্যথা, হাতে গায়ে ব্যথা হতো। আমার মা বহরমপুর থাকে, মুর্শিদাবাদ। এই তো হলো 1 তারিখে। তারপর ঠিক ছিল, ডাক্তার ওষুধ দেখিয়েছিল, তো ব্যথা কম হতো, আবার ব্যথা বুকে গায়ে ব্যথা হতো। হ্যাঁ, ভ্যানে করে, গাড়ি পাচ্ছিলাম না, ভ্যানে করে আনলাম। এখন কিছু বলছে না, মুখ জিভ বের করে দিয়েছে। হাসপাতালের পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন এক জুনিয়র ডাক্তারও। আজকে যদি হার্ট অ্যাটাকের একটা পেশেন্ট আসে, তাকে কি আমরা আগে জিজ্ঞাসা করবো যে তোমার করোনা হয়েছে না করোনা হয়নি, তারপর চিকিৎসা শুরু হবে? এরকমভাবে করোনা মোকাবিলা করা যাবে না, নন করোনা মোকাবিলা করা যাবে না। ইমিডিয়েটলি প্রত্যেকটা হাসপাতালে ডেডিকেটেড কোভিড ব্লক শুরু করতে হবে এবং প্রত্যেক জায়গায় এমার্জেন্সিতে যাতে এমার্জেন্সি পেশেন্টের ইমিডিয়েট চিকিৎসা হয়, রেফার না করতে হয়, এটা সুনিশ্চিত করতে হবে সরকারকে। না হলে কিন্তু এরকম ঘটনা বারবার ঘটবে। কলকাতা মেডিকেল কলেজের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মৃত অবস্থাতেই ওই মহিলাকে হাসপাতালে নিয়ে আসা হয়, চিকিৎসার সুযোগ ছিল না। হাসপাতাল সূত্রে খবর, মৃত মহিলা কোভিড আক্রান্ত ছিলেন কিনা জানতে পরীক্ষা করা হবে। উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, ABP আনন্দ, কলকাতা। ভাবুন, কলকাতা শহরের মধ্যে ঠনঠনিয়া থেকে মেডিকেল কলেজে নিয়ে আসার জন্য গাড়ি পাওয়া যাচ্ছে না। কোভিড রোগী শুনে বা কোভিড সন্দেহে কেউ নিতে চাইছেন না, শেষ পর্যন্ত ঠেলা করে, ভ্যান করে নিয়ে আসতে হচ্ছে। খানিকক্ষণ আগে পার্থ ভৌমিক বলছিলেন, বারবার তার আগে প্রণয় রায়ের কথা উঠে আসছে, সাগর দত্ত মেডিকেল কলেজ।
ডক্টর মানস গুমটা আমার সঙ্গে এই মুহূর্তে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। ডক্টর গুমটা, আপনি নিজে সাগর দত্ত মেডিকেল কলেজে আছেন, সার্জারির হেড অফ দ্য ডিপার্টমেন্ট। এক শুভ্রজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে যেটা হয়েছে, সাগর দত্ত মেডিকেল কলেজ তাকে ফিরিয়ে দেয়। আমার গত এক সপ্তাহের সমস্ত প্রিন্ট আউট আছে সরকারি ওয়েবসাইটে, তাতে খুব আমি পার্থবাবুর সঙ্গে একমত হব, ক্ল্যারিটির সঙ্গে লেখা আছে যে কোন জেলায়, আমরাও বারবার এবিপি আনন্দে তা দেখিয়েছি, কোন জেলায় কোন হাসপাতাল, কোভিড বেড কটা এবং তার কটা খালি আছে। প্রতিদিন আপডেট হচ্ছে, যদিও গতকাল এবং আজ অর্থাৎ 12 এবং 13 দুদিনেরই তথ্য পরিসংখ্যান বলছে সরকারি ওয়েবসাইট অনুযায়ী সাগর দত্ত হাসপাতালে 500টি কোভিড বেড আছে, তার ভেতরে খালি বেডের সংখ্যা দুদিনই 417। আমার আপনার কাছে প্রশ্ন খুব পরিষ্কার, এক হচ্ছে 417 বা তার আগে 420, এতগুলো বেড খালি দেখানো হয়েছে তা সত্ত্বেও, এবং সরকারি ওয়েবসাইটে অফিসিয়ালি, তা সত্ত্বেও শুভ্রজিৎকে কেন ফিরে আসতে হয়? আর আপনি যদি বলেন না এতগুলো বেড খালি নেই, দুটো তো অপশন, হয় তথ্য ভুল আর না হয়তো বেড নেই, কোনটা? আর যদি তাই হয়, আপনি বলেন যে এই তথ্যের সঙ্গে বাস্তব পরিস্থিতি মিলছে না, তাহলে প্রশ্ন ওঠে এটা কি শুধু সাগর দত্তের ছবি না সার্বিকভাবে সমস্ত হাসপাতালে এই ছবি? ডক্টর গুমটা। সুমনবাবু, আমি আপনার প্রশ্নের উত্তরে যাওয়ার আগে একটা জিনিস একদম পরিষ্কার করে বলে নিতে চাই, সেটা হচ্ছে যে আমরা দৌড়োদৌড়ি, কি রাজ্য এবং কি দেশ, আমরা দৌড়োদৌড়ি শুরু করেছি আগুন লাগার পর। আমি তো একটা চিকিৎসক সংগঠন করি, আমার পরিচয়টা শুধু সাগর দত্তের হেড অফ দ্য ডিপার্টমেন্ট নয়, এবং আমরা সেই চিকিৎসক সংগঠন হিসেবে আমরা দুটো সরকারকেই একাধিকবার আমরা বলেছিলাম যে আপনারা এই যে লকডাউন চলছে, এই সময়টাকে আপনারা ব্যবহার করুন, আপনারা পরিকাঠামোগুলোকে তৈরি করে নিন, খুব খারাপ সময় কিন্তু আমাদের সামনে আসছে। এবং যখন এসে উপস্থিত হলো, তখন এই যে দুঃখজনক ঘটনাগুলো ঘটছে, সত্যি কথা বলতে চিকিৎসক হিসাবে এটা আমাদের একদম ভালো লাগছে না। এবং শুধু একটা সমস্যা তো নয়, অনেকগুলো সমস্যা। কোভিড রুগী নিয়ে আমরা বলছি, নন কোভিড রুগীগুলোর কি অবস্থা হচ্ছে? একটা পেশেন্টকে ট্রান্সপোর্ট করতে গেলে কোথায় পাবে অ্যাম্বুলেন্স, কাকে যোগাযোগ করবে, পাড়ার কোন লোকটা সহায়তা পাবে? আমি আবার বলছি, আমি স্পেসিফিক একেবারে এই বেডের সংখ্যায় আসবো, এবং পাঠ্যভূমি খানিকক্ষণ আগে বলেছেন যে সার্ভিসের গাফিলতি, আমি সেই বিষয়ে আসবো, কিন্তু তার আগে জয়নগর নিয়ে এত আলোচনা, দ্রুত আজকে জয়নগরে সেই যুবকের যে দুর্ভাগ্য, যে দুর্ভোগ, যে দুর্গতি দেখাবো। করোনা সন্দেহে রোগী প্রত্যাখ্যানের অভিযোগ। সকাল থেকে দুপুর চোখের সামনে শ্বাসকষ্টে ছটফট করছেন স্বামী। জয়নগর থেকে কলকাতায় আনার পরে একাধিক সরকারি হাসপাতাল ঘুরেও চিকিৎসা না মেলায় ফের রোগী মৃত্যুর অভিযোগ। অ্যাম্বুলেন্সে গ্যাস ছিল না, অক্সিজেন ছিল না, জোর করে তুলেছে ওরা জোর করে তুলে ওরা ফেলে দিচ্ছিল। ডাক্তার খালি বলছে হ্যাঁ ও ভালো আছে, ও 6 দিনের মধ্যে ভালো হয়ে যাবে। আজ 6 দিন পুরো, বুধবার দিন ভর্তি হয়েছে, আজ পুরো 6 দিন কই সুস্থ হলো না, তো কই ফিরে আসলো নি বাড়িতে। 6 দিন পর তার বাড়ি চলে এলো। মৃতের নাম অশোক রুইদাস, বয়স 26 বছর, বাড়ি দক্ষিণ 24 পরগনা জয়নগরে। পরিবারের দাবি সপ্তাহ 2 আগে অশোকের জ্বর আসে, পরে শ্বাসকষ্ট শুরু হয়। এরপর 8ই জুলাই ওই যুবককে জয়নগরের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। রবিবার রাত থেকে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোমবার ওই যুবককে রেফার করা হয় কলকাতায়। পরিবারের দাবি প্রথমে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়, সেখানে ভর্তি নেওয়া হয়নি। একই অভিজ্ঞতা হয় শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালেও, সেখান থেকে সরকারি অ্যাম্বুলেন্সে করে যুবককে নিয়ে যাওয়া হয় কোভিড হাসপাতাল কলকাতা মেডিকেল কলেজে। রাস্তাতেই তার অবস্থা আরো খারাপ হয়। পরিবারের অভিযোগ কলকাতা মেডিকেলে ভর্তি নিতে দেরি করা হয়, এমনকি প্রাথমিক চিকিৎসাটুকুও করা হয়নি, সেখানেই মৃত্যু হয় ওই যুবকের। পরিবারের লোকদের প্রশ্ন যে কি অপরাধে মৃত্যু হলো 26 বছরের এই যুবকের, কেন ন্যূনতম চিকিৎসাটুকুও পেলেন না তিনি? নিয়ে গিয়ে আমার ছেলেকে নিয়ে গেছি, আমি বলি একটু ডাক্তারবাবু আসুন, দেখুন একটু দেখুন আমার ছেলেকে, একটু দেখুন, আসছে না, শুধু মিথ্যা অভিনয় করে ড্রেস পরে আছে ওরা। ডাক্তার বলে আমরা ডাক্তার নাই, কি করবো আমরা, এই বলে ওরা কিচ্ছু নেই, ওখান থেকে আমাদের বের করে দিল। ওখান থেকে শম্ভুনাথে এলাম, শম্ভুনাথে বলছে কি আমি বলছি অন্তত একটা অক্সিজেনের ব্যবস্থা করে দিন। ডাক্তারবাবু অক্সিজেন বলে, অক্সিজেন আমাদের কাছে যান, বেরিয়ে যান, ওখান থেকে চলে যান, বলে এখানে শুধু টিকিট ছাড়া কিচ্ছু হয় না। ওখানে গিয়ে হাতে পায়ে ধরছি, ডাক্তাররা পালাচ্ছে, বলে ওখানে দাঁড়াও, চুপ করে ওখানে চুপ করে দাঁড়াও। আমি বলি আমার বাচ্চাটার আগে অক্সিজেনটা দাও, আমার বাচ্চাটা অক্সিজেনটা দিলে আমার বাচ্চা বেঁচে যেত। রোগী মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের একাংশ।
বেসিক্যালি হ্যাঁ আমাদেরকে দাঁড়িয়ে দেখতে হলো, আর কিছু আমরা করতে পারলাম না। আর এটা প্রতিদিনই ঘটতে থাকবে যদি না বেসিক ম্যানেজমেন্টটা আমরা প্রত্যেক জায়গাতে ইনশিওর করতে পারি। অ্যালং উইথ কোভিড একটা নন কোভিডেরও যেন প্রপার চিকিৎসা হয় সেইটা ইনশিওর করতে হবে। কলকাতা মেডিকেল কলেজ সূত্রে দাবি, খুব খারাপ অবস্থায় ওই রোগীকে আনা হয়, তখন কিছু করার ছিল না। রোগী প্রত্যাখ্যান নিয়ে এসএসকেএম ও সোমনাথ পণ্ডিত হাসপাতালের কোনো প্রতিক্রিয়া এখনো মেলেনি। উজ্জ্বল মুখোপাধ্যায় ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি আবার ডক্টর মানস গুমটার কাছে যাব। ডক্টর গুমটা, খানিকক্ষণ আগে পার্থবাবু বলেছেন যে সার্ভিসের গাফিলতি সেইটাকেও মুখ্যমন্ত্রীর ওপর তার দায়ভার চাপিয়ে দিচ্ছেন না তো? এবং অবশ্যই ডক্টর গুমটা আমি জানতে চাইবো যে হাসপাতালে 417 বা 420টা বেড খালি, সেখান থেকে রোগীকে ফিরে আসতে হয় কেন? ডক্টর গুমটা, আমি একটু দুঃখের সঙ্গেই বলতে চাই যে তথ্যটা ওয়েবসাইটে দেখানো হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, এই তথ্যের মধ্যে অনেক ভুল আছে, ভুল তথ্য দেখানো হচ্ছে। সাগর দত্ত মেডিকেল কলেজে এখনো পর্যন্ত পরিকল্পনা হয়তো আছে 500 বেড তৈরি করবার, কিন্তু এখনো পর্যন্ত চালু করা গেছে, আমি যে কথাটা বলছিলাম যে আমরা ওই আগুন লাগার পর দৌড়ঝাঁপ শুরু করেছি, এখনো পর্যন্ত চালু করা গেছে 80টি মাত্র বেড, এবং সেখানে এখনো কোনো ক্রিটিক্যাল কেয়ার ইউনিট আমরা চালু করতে পারিনি। এবং সেই জন্যই যেদিনকে এই ঘটনা ঘটে সাগর দত্ত মেডিকেল কলেজের, আমি ওখানকার থেকে আমরা জানি সেই মুহূর্তে সত্যি সত্যি ওই 80টি বেডের কোনো বেড কিন্তু খালি ছিল না। আর এই তথ্য বলা হচ্ছে যে আপডেট করা হচ্ছে এবং পাবলিশড হচ্ছে 80 এবং 500 না 500, মানে আমি বলছি 420টা বেড, তার মানে বাস্তবে তা নয়, 420টা বেড কম। এই তথ্যে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে, এবং সবচেয়ে আশঙ্কিত আমরা চিকিৎসক সমাজ, যে মানুষের মধ্যে যদি এই বিভ্রান্তি থাকে তাহলে আলটিমেটলি তার দায়ভার চিকিৎসক সমাজের গায়ে এসে পড়তে পারে, সেই পরিস্থিতি তৈরি হচ্ছে। সাগর দত্তে এখনো পর্যন্ত 80টি কোভিড বেড চালু হয়েছে, বাদবাকিটা এখনো পর্যন্ত আমরা চালু করতে পারিনি। ফলে এই যে তথ্য আছে, এই তথ্যের বিভ্রান্তির মধ্যে কিন্তু এটা শুধু সাগর দত্তের চিত্র বলে আমার মনে হয় না, এটা সারা পশ্চিমবঙ্গে বহু জায়গাতেই এরকম কিন্তু বিভ্রান্তিকর তথ্য ওয়েবসাইটে প্রকাশ হচ্ছে, এবং সেটা নিয়েই গোলমালটা সামনের দিনে আরো বাড়বে বলেই আমাদের ধারণা। এবং এটা নিয়ে যেটা আমরা বলতে চাই সেটা হচ্ছে যে অনেক পরে আমরা দৌড়টা শুরু করলাম। আমি একবার মেডিকেল কলেজ, আপনি শুনলেন, আপনি বলছিলেন যে ওয়েবসাইটের তথ্য মানুষের দেখে তারপরে রোগীকে নিয়ে যাওয়া উচিত। পার্থবাবু, কোথায় 80 আর কোথায় 500? পার্থভৌমিক, না আমি অ্যাকচুয়ালি ডাক্তার রুংতা বললেন যে উনি কোনো একটা সংগঠনকে রিপ্রেজেন্ট করেন, কিন্তু সংগঠনের নামটা বলে দিলে আমার মনে হয় ভালো হতো। আর যেহেতু আমি নিজে ডাক্তার নই, অতএব স্পেসিফিক্যালি ওনার এই তথ্য আমাদের ভুল না সঠিক সেটা কিন্তু আমি এই মুহূর্তে বলতে পারবো না। তবে আমি এটুকুভাবে বলতে পারি, সাগর দত্তে যাতে কোভিড হাসপাতাল না হয় তার জন্য প্রধান যারা বাধা দিয়েছিলেন তারা বামপন্থী মানুষেরা। তারা চাননি যে সাগর দত্তটা কোভিড হাসপাতাল হোক, এবং সেখানে ডাক্তারদের একাংশ তাদের সঙ্গে সহযোগিতা করেছিলেন যাতে সাগর দত্তকে কোভিড হাসপাতাল করতে দেওয়া না হয়। এবং তাদের মধ্যে কারা কারা ছিলেন ডাক্তার মুক্তা আমার থেকে অনেক বেশি ভালো বলতে পারবেন। আমি শুধু এটুকু বলতে পারি যে দেখুন, আপনি দুটো ক্ষেত্রে, সুব্রদীপ আমার ইছাপুরের ছেলে, আমি জানি ওকে প্রথমে কামারহাটি মিডল্যান্ড নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল, তারপরে যখন অবস্থা খারাপ হয় তখন এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। আপনাদের জয়নগরের ক্ষেত্রেও দেখুন, আগে একটা বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়, তারপর এসএসকেএমে নিয়ে যাওয়া হয়, তারপরে যখন খুব খারাপ অবস্থা তখন মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। স্বাভাবিকভাবে সেখানে মারা যাওয়ার পর দোষটা রাজ্য সরকারের দিকে দেওয়া হচ্ছে, অথচ যে সময়টা কি হলো, কি মিডল্যান্ড নার্সিংহোম, এইখানেই তো আমার প্রশ্ন পার্থদা, যে এসএসকেএম এর পর আবার মেডিকেল কলেজে কেন? আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত এই অবধি যে প্রথমে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলো, সেখান থেকে নিশ্চয়ই পরিস্থিতি আয়ত্তের বাইরে বা খারাপ হচ্ছে দেখে আত্মীয় স্বজনরা এসএসকেএম এ নিয়ে এলেন, সেখান থেকে মেডিকেল কেন? আমি বলছি এই রেফার করার ব্যবস্থাটাকেই তো মুখ্যমন্ত্রী বারবার অ্যাড্রেস করছেন। আমি বলছি, আমি একবার ডক্টর গুমটার কাছে যাব। ডক্টর গুমটা, এক হচ্ছে আপনি নিশ্চয়ই, আপনার কোনো আপত্তি থাকবে না যে আপনি কোন সংগঠনে, আপনি নিজেও বারবার অন ক্যামেরা বলেছেন কোন সংগঠনের প্রতিনিধিত্ব করেন সেটা বলতে, সেটা নিশ্চয়ই আপনি বলবেন, কিন্তু পাশাপাশি বামপন্থী এক শ্রেণীর ডাক্তারদের বাধায় এই সাগর দত্তের কাজ আটকে ছিল। এবং আবার আমি বলছি, তথ্য, পার্থবাবু বলছেন যে তথ্য খতিয়ে দেখতে হবে, আমি আবার তথ্যটা দর্শকদের সামনে, কোটি কোটি মানুষ আমাদের দেখছেন তাদের সামনে রাখছি। আপনি বলছেন যে 80টা বেড সরকারি ওয়েবসাইটে প্রতিদিন প্রকাশিত হচ্ছে 500টা বেড, যার ভেতর 417টা খালি। ডক্টর গুমটা,
শুনুন, আমি যে সংগঠন করি, আমার সংগঠনের নাম অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস পশ্চিমবঙ্গ। আমরা সরকারি চিকিৎসকদের প্রতিনিধিত্ব করি এবং যদি বলেন এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীকে আমরা 7 নম্বর চিঠি আজকে আমরা দিলাম, প্রতিটার মধ্যে আমি পার্থবাবুকে চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, প্রতিটার মধ্যে দেখবেন যে একমাত্র আমাদের সংগঠন যারা প্রথম থেকে বলে আসছে যে কোভিড হসপিটাল করতে হবে, প্রতিটি মেডিকেল কলেজে কোভিড ব্লক করতে হবে, এবং শুধু তাই নয়, যাতে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট তৈরি হয় প্রতিটা মেডিকেল কলেজে, তার ডিমান্ড, তার পরামর্শ আমরা দিয়েছি। 2 বার আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং করবার সুযোগ আমরা পেয়েছিলাম। সেই মিটিংয়ের যদি মিনিটস আপনি পান তাহলে আপনারা দেখতে পাবেন যে কারা প্রতিটি মেডিকেল কলেজে এই কোভিড হসপিটাল করবার জন্য দাবি জানিয়ে এসছে এখনো পর্যন্ত। এবং যেটা আপনি বললেন যে ওখানে চিকিৎসকরা বাধা দিয়েছিল, এটা একদম না জেনে বলছেন, মিথ্যে কথা বলছেন। চিকিৎসকরা সহযোগিতা করেছিল, শুধু তাদের ডিমান্ড ছিল জুনিয়র ডাক্তারদের কিছু, যে তার সঙ্গে নন কোভিড চিকিৎসা আপনি দেখতে পাবেন সামনের দিনগুলোতে, যদি আপনার সৌভাগ্য হয় যে শুধু কোভিড রুগী নয়, নন কোভিড রুগীরাও কিভাবে চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছে। এবং সেখানে চিকিৎসকরা, সাধারণ মানুষ, এলাকার মানুষ এটাই বলেছিল কোভিড হসপিটাল হোক, তার সঙ্গে এটাও হোক। আমার শুধু বক্তব্য এইটুকুই যে এই টানাপোড়েনে সাধারণ মানুষ, তাদের দুর্গতির কোনো সীমা নেই। আবার বলছি আমি যে সাধারণ মানুষ যাবেন কোথায় জিজ্ঞেস করছি, যাওয়ার জায়গা হাসপাতাল, সেই হাসপাতালের অবস্থা আপনাদের দেখাবো। আমি সরকারি এবং বেসরকারি দুটো ভাগে এই অনুষ্ঠান ভাগ করেছি। সরকারি অংশে এখানে দেখলেন যে একেবারে যিনি ডিপার্টমেন্টাল হেড তিনি বলছেন 80টা বেড, সরকারি ওয়েবসাইট প্রতিদিন বলছে 500টা বেড। এছাড়া কাগজে কলমে হাসপাতাল দেখানো হচ্ছে, অথচ বাস্তবে কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে হাসপাতালই তৈরি হয়নি, হাসপাতালই নেই। দেখুন, দেশে দৈনিক সংক্রমণে ফের রেকর্ড, একদিনেই আক্রান্ত 28,701। শুধুমাত্র গত 4 দিনে ভারতে সংক্রমিত হয়েছেন 1 লক্ষেরও বেশি, মৃত্যু হয়েছে 2045 জনের। আর এই পরিস্থিতিতে প্রশ্ন, যে হারে করোনা বাড়ছে তাতে কোনো সাধারণ মানুষ আক্রান্ত হলে বেড পাওয়া যাবে তো? পরিস্থিতি যে অত্যন্ত উদ্বেগজনক তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ইছাপুরের তরুণের পরিণতি। সরকারি বেসরকারি মিলে 5টি হাসপাতাল ঘুরে শেষ পর্যন্ত কলকাতা মেডিকেল হাসপাতালে মৃত্যু হয় তার। পরিবারের অভিযোগ, বেশিরভাগ হাসপাতাল থেকেই বেডের অপ্রতুলতার কারণ দেখিয়ে ভর্তি নেওয়া হয়নি ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে। অথচ এরকম হয়রানি এড়াতেই প্রতিদিন কোনো সরকারি কোভিড হাসপাতালে কত বেড ফাঁকা রয়েছে তা ওয়েবসাইটে আপডেট করছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। আর এই প্রেক্ষাপটে নানা মহলে প্রশ্ন উঠছে, সরকারি ওয়েবসাইটে সরকারি বিভিন্ন হাসপাতালে বেড ফাঁকা দেখালেও কেন হাসপাতালের তরফে বলা হচ্ছে বেড নেই? তাহলে কি ওয়েবসাইটে দেওয়া তথ্যের সঙ্গে বাস্তবের কোনো মিল নেই? মৃতের পরিবারের দাবি, ঘটনার দিন অর্থাৎ শুক্রবার প্রথমে কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তরুণকে। স্বাস্থ্য দপ্তরের সেদিনের ওয়েবসাইটে দেওয়া করোনা বেডের তথ্য বলছে সাগর দত্ত মেডিকেল কলেজে 500-র মধ্যে 420টি বেডই ফাঁকা ছিল। সোমবারও রাজ্যের দেওয়া তালিকায় 57 নম্বরে থাকা সাগর দত্ত মেডিকেল কলেজে 500টি বেডের মধ্যে 417টি বেড খালি থাকার কথা বলা হয়েছে। কিন্তু হাসপাতাল সূত্রে খবর, আদতে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে সাকুল্যে মাত্র 80টি করোনা বেড রয়েছে। স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইট খুললে প্রত্যেকটা মুহূর্তে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের বেড ভ্যাকেন্সি 420-র কাছাকাছি, কিন্তু বাস্তবে চিত্রটা সম্পূর্ণ অন্য। সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে এলেই জানিয়ে দেওয়া হচ্ছে যে বেড নেই। সাগর দত্ত আমি যখন যাই, সাগর দত্ত আমাকে বলছে আমাদের এখানে পুরুষদের জন্য কোনো সিট খালি নেই, 80খানা সিট ফিল আপ। পরে মিডিয়ার মাধ্যমে জানতে পারছি ওখানে সিট খালি ছিল। কিন্তু কেন এমনটা হচ্ছে? প্রশ্ন করা হলে হাসপাতাল সুপারের বক্তব্য, সরকারের ওয়েবসাইটে কেন 500টা বেড দেখাচ্ছে সেই উত্তর তার কাছে নেই। সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে 80টা বেড রয়েছে, সেটা আস্তে আস্তে বাড়বে। সিস্টেমটার উপর মানুষের না আস্তে আস্তে আস্থা উঠে যাবে। তরতাজা একটা প্রাণ শেষ হয়ে গেল এদের গাফিলতিতে। হসপিটালে সিসিটিভি ফুটেজ দাবি করেছি, আমার ছেলের ময়নাতদন্ত দাবি করেছি। স্বাস্থ্য দপ্তরের তালিকায় 1 নম্বরে রয়েছে এমআর বাঙ্গুর হাসপাতাল। সোমবারের সরকারি তথ্য বলছে মোট বেড এখানে 670টি, ফাঁকা রয়েছে 385টি বেড। কিন্তু আদতে এখানে বেড রয়েছে মাত্র 408টি। হাসপাতালের সুপারও জানিয়েছেন সুপার স্পেশালিটি ভবন ও পুরনো হাসপাতাল ভবন মিলিয়ে 408টি বেড রয়েছে। সিসিইউ তৈরি হবার পর সেই সংখ্যা 500-র বেশি হবে। রবিবার রাজ্য সরকারের দেওয়া কোভিড হাসপাতালের তালিকায় 37 নম্বরে নাম রয়েছে ঝাড়গ্রাম নাইট শেল্টারের। সরকারি পরিসংখ্যানে দাবি করা হয়েছে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের ক্যাম্পাসের ভেতরে তৈরি 75 শয্যার এই হাসপাতালে সব বেডই ফাঁকা রয়েছে। কিন্তু অভিযোগ, খাতায় কলমে এই হাসপাতাল থাকলেও এটি এখনো চালুই হয়নি।
সরকারি হিসেবে দেখানো হচ্ছে এই করোনা হসপিটাল ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে, কিন্তু আমরা এখানে এসে যেটা জানতে পারলাম এখনো এই হসপিটাল চালু হয়নি এবং যারা কাজ করছেন তারা এটাও বলতে পারছেন না কবে থেকে এই হসপিটাল চালু হবে। চালু হয়েছে? চালু হয়নি। কবে চালু হবে? কবে চালু হবে ঠিক জানি না এখন। কত বেডের? 50টা। আচ্ছা, আপনাদের নার্সিং করা আছে? হ্যাঁ, নার্সিং করা আছে। কাজ চালু হলে ওয়ার্ডে থাকবে। আপনাদের কিছু দেয়নি করোনা হসপিটালে ডিউটি করতে যেগুলো লাগে? এখনো দেয়নি, যখন চালু হবে তখন সব দিবে বলেছে। 28 নম্বরে থাকা হাওড়া সঞ্জীবন হাসপাতালে 500টি বেড থাকার কথা বলা হয়েছে, কিন্তু আদতে এখানে 300টি বেড রয়েছে। হাসপাতালের ডিরেক্টর জানিয়েছেন অফিসিয়ালি 500টি বেড রয়েছে, কিন্তু ফাংশনাল 300টি। আরো 200টি বেড যুক্ত করার কাজ চলছে, আরো 7-10 দিন সময় লাগবে। 65 নম্বরে নাম থাকা পূর্ব বর্ধমানের বেঙ্গল মেডিকা হাসপাতালের ক্ষেত্রে সরকারি নথিতে বলা হচ্ছে এই হাসপাতাল 100 বেডের এবং 100টি বেডই ফাঁকা রয়েছে, কিন্তু বাস্তবে এই হাসপাতালকে কোভিড হাসপাতাল হিসেবে নেওয়ার জন্য স্বাস্থ্য দপ্তরের তরফে প্রথমে উদ্যোগ নেওয়া হলেও এখনো তা বাস্তবায়িত হয়নি। ওই হসপিটালে যে অ্যাবাউট 60 বেড অ্যালোকেট করা হয়েছে কোভিডের জন্য, এবং সেই বেডের অধিকাংশ বা পুরোটাই এখন কোভিড পেশেন্টে অকুপাইড আছে। তো ওটা কোভিড ফ্যাসিলিটি, মানে কোভিড পেশেন্টদের চিকিৎসা হচ্ছে, কিন্তু আক্ষরিক বা টেকেন ওভার নয় এখন। অর্থাৎ বহু ক্ষেত্রেই ওয়েবসাইটে করোনা আক্রান্তের বেডের সংখ্যা নিয়ে এক তথ্য রয়েছে আর বাস্তবটা অন্য, জানিয়ে সরব চিকিৎসকদের একাংশ। কাগজে কলমে বেড সংখ্যা তো 500, সেই সরকার যখন প্রথম ডিক্লেয়ার করেছিল তাই 500 বলেই এখনো দেখাচ্ছে। এখনো পর্যন্ত আমাদের হাসপাতালে 80টা বেড আমরা চালু করতে পেরেছি, ফলে এটা মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির সমস্যা তৈরি করবে এবং চিকিৎসক সমাজরা তো তারাও কিন্তু ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়বে এবং মানুষের ক্ষোভের মধ্যে পড়বে বলেই আমাদের ধারণা। অর্থাৎ পরিস্থিতি ভয়াবহ। করোনা হলে কোথায় যাব, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন সাধারণ মানুষের। যদিও এ নিয়ে স্বাস্থ্য দপ্তরের কোনো প্রতিক্রিয়া মেলেনি। ফোন ধরেননি রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তীও। স্বাস্থ্য সচিব জানিয়েছেন বাদবাকি বেডগুলি রিজার্ভ বেড, সময় এলে সেগুলিকে ব্যবহার করা হবে। সন্দীপ সরকার, অমিতাভ রথ ও ঝিলম করঞ্জায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি পার্থ ভৌমিকের কাছে আবার যাব। পার্থদা, আপনি একদম শুরুতেই বলছিলেন এবং যথার্থ বলছিলেন যে এই তালিকা দেখে সবার তার রোগীকে নিয়ে দৌড়দৌড়ি শুরু করা উচিত, কিন্তু আমি বলছি তালিকার যদি আমি বিতর্ক মধ্যে বলি, সেটা হচ্ছে 80 আর 500, তফাৎটা হচ্ছে 420। 420 শব্দটা ইংরেজিতে 420 হয়। আমি তার তাৎপর্য বিশ্লেষণে যাচ্ছি না, আমি বলছি তফাৎটা 420 420, এটা সম্ভব? আপনাদের দেখালাম একদম ক্যামেরার সামনে পার্থদা, ঝাড়গ্রাম নাইট শেল্টার, প্রতিদিন এই তালিকা সরকারি ওয়েবসাইটে ছাপা হচ্ছে, 75টা বেড খালি। আমি বলছি যে হাসপাতাল বা যে নাইট শেল্টারে কোভিড চিকিৎসা শুরু হয়নি, কেন তা তালিকাতে থাকবে? এইটাই তো মানুষের মধ্যে বিভ্রান্তি বাড়াচ্ছে পার্থদা। না, আমি প্রথমেই বলি, যেহেতু এই সম্পর্কিত, আমি তো নন মেডিকেল পার্সন সুমনদা, আমি আপনাকে এর প্রকৃত তথ্য আমার হাতে না থাকলে আমি আপনাকে বলতে পারবো না। আমি তো রেডিওয়ে আসিনি যে এই প্রশ্নটা আসতে পারে সাগর দত্তের বেড কটা, তাহলে আমি জিজ্ঞেস করে আসতাম। এটা স্বাস্থ্য দপ্তরের কেউ বললে হয়তো ভালো হতো, কিন্তু আমি একটা কথা আপনাকে বলতে পারি, আপনারা যে 59টা তালিকা দিলেন তার মধ্যে 3টের ব্যাপারে আপনাদের অসঙ্গতি মনে হয়েছে। যে 3টের কথা আপনারা উল্লেখ করলেন, তার মানে বাদবাকি 56টা ঠিক আছে। আমার বক্তব্য এই ক্ষেত্রে নয়, আমার যেটা ধারণা, আপনাদের কথা শুনে আমার যেটা মনে হচ্ছে, রাজ্য সরকার যেটা টার্গেট করেছে যে আমি সাগর দত্ত 500, সেইটা এবার ধরুন কি কমিউনিকেশন সিএম এর কাছে আছে, স্বাস্থ্য দপ্তর কি দিয়েছে সেটা আমার জানা নেই, কিন্তু সিএম এর যে টার্গেট যে আমি সাগর দত্তে 500 বেড করব, সেটার একটা প্রতিফলন সিএম এর কথা, সেটা বোঝা যাচ্ছে। কিন্তু তার সেটা এই যে 80তে দাঁড়িয়ে আছে না 200 হয়েছে না 400 হয়েছে, সেই ফিডব্যাকটা আপনি বলছেন যে উদ্দেশ্যটা সদিচ্ছা, উদ্দেশ্যটা 500 আমার টার্গেট, আমি 500 সেই জন্য লিখেছি, আমার সেটা নিয়ে কিছু বলার নেই। কিন্তু সত্যি যে ওয়েবসাইট প্রতিদিন মানুষকে রেফার করা হচ্ছে এবং মানুষ যে ওয়েবসাইট অত্যন্ত ভরসার সঙ্গে, সরকারের উপরই তো মানুষের ভরসা থাকে, দেখে হয়তো রোগীকে নিয়ে যাবেন, সেটাকে ত্রুটিমুক্ত, অবিলম্বে ত্রুটিমুক্ত করা উচিত। এবং ওই মার্জিন অফ এরারটা 420 হলে বড্ড মুশকিল, বা
75-এর জায়গায় 0 হলে বড্ড মুশকিল। আমি আসবো এবার বেসরকারি ক্ষেত্রে ডক্টর কুণাল সরকারের কাছে। ডক্টর সরকার, আপনি আগের অনুষ্ঠানে বলছিলেন যে বেসরকারি হাসপাতালগুলোকে বেড বাড়াতে হবে, খাতায় কলমে বেড বাড়ানো হয়, কাগজপত্রে বেড বাড়ানো হয়, কিন্তু সেই বেডের রিফ্লেকশন সাধারণ মানুষের তো উপকারে আসতে হবে। আমরা বারবার বলি যে সরকারি বেসরকারি দুটো ব্যবস্থা হচ্ছে পরস্পরের পরিপূরক। সরকারি একটা পরিসংখ্যান বলি, যেটা কলকাতা পুরসভার স্বাস্থ্য দপ্তরের সার্ভে। ডক্টর সরকার, আপনি জানবেন, সেটা বলছে যে 85 এই মুহূর্তে কলকাতার 85% মানুষ তারা স্ট্যান্ডঅ্যালোন বা বহুতল আবাসনের বাসিন্দা, অর্থাৎ মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, উচ্চবিত্ত এর মধ্যে পড়ছেন। সেইখানে তাদের সাধারণভাবে চয়েস হয় কিন্তু বেসরকারি হাসপাতাল। আপনি বলছিলেন যে সরকারি নিয়ন্ত্রণ বাড়ানো বেসরকারি হাসপাতালের, তার জন্য বলছিলেন, কিন্তু যেখানে যে সরকারি ব্যবস্থার উপর সরকারের সম্পূর্ণ এবং সার্বিক নিয়ন্ত্রণ আছে, সেইখানে যদি তথ্যের এদিক ওদিক হয়, বেসরকারি হাসপাতালের ছবিটা আপনার কাছে জানতে চাইবো এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতার বেসরকারি ব্যবস্থা। সুমন, আমি সেটা নিশ্চয়ই বলার চেষ্টা করছি। প্রথমে একটা কথা বলি, যেটা নিয়ে তোমরা খুব যুক্তিসঙ্গত একটা অর্থহীন একটা আলোচনা করলে। সেখানে প্রথম কথাটা হলো, আমরা যেভাবে এখন পেশেন্টদের হসপিটালে ভর্তি করছি, কার করোনা আছে, করোনা হসপিটাল কি নন করোনা হসপিটাল, এই অ্যারেঞ্জমেন্টটা আজকের দিনে খানিকটা অবসোলিট এবং অপ্রাসঙ্গিক। এই আইডিয়াটা আমরা করেছিলাম প্রথম দিকে, সেই ফেব্রুয়ারি মার্চের সময়, যখন করোনা নিয়ে আমাদের একটা সেই ভয় অনিশ্চয়তা এই জিনিসগুলো ছিল। আমি রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তরকে অনুরোধ করব যে ইচ অ্যান্ড এভরি হসপিটাল যে কোনো রকম ইমার্জেন্সি পেশেন্ট রিসিভ করে বা তার করা উচিত, সেখানে উই ট্রিট পেশেন্ট উইথ ব্রিদিং প্রবলেমস। আমরা শ্বাসকষ্টের চিকিৎসা করি, আমরা করোনার চিকিৎসা করি না। করোনা ইজ এ সাব ডায়াগনোসিস এবং তার দায়িত্বটা আমি পেশেন্টের উপর চাপিয়ে দিতে পারি না। তাহলে এসএসকেএমেও আজকে যদি পেশেন্ট আসে, এসএসকেএম এর এমন সেকশন তৈরি থাকতে হবে যেখানে তারা শ্বাসকষ্টের পেশেন্ট একজনকে চিকিৎসা করবে, তার ডায়াগনোসিস হবে, পরবর্তীকালে তার যদি করোনা পজিটিভ হয় তারপর তারা দে মে গো টু সাম আদার ফ্যাসিলিটি। সুতরাং এই যে পলিসিটা, এই ওভারঅল ইমার্জেন্সি অ্যাডমিশন পলিসি, এই যে একটা বার্লিন ওয়াল দাঁড়িয়ে আছে করোনা এবং নন করোনা হসপিটালস এর মধ্যে, এটা আজকের দিনে খানিকটা অবসোলিট এবং যত তাড়াতাড়ি আমরা এটাকে রিভাইজ করব ততটা বেটার। সেকেন্ড একটা স্ট্যাটিস্টিক দিই তোমাকে, যে আমরা পশ্চিমবঙ্গে খানিকটা ভাগ্যবান। কেন ভাগ্যবান? কারণ আমাদের 10,500 অ্যাক্টিভ কেসের মধ্যে মাত্র 40% আর হসপিটালাইজড। আজকে তুমি বেসরকারি এবং সরকারি সংখ্যাটা যদি যোগ করো, সেটা 4,500-এও পৌঁছয় না। তার মানে 60% পজিটিভ পেশেন্টস এখনো তারা হসপিটালে নেই, তারা বাড়িতে থেকে এতে চিকিৎসা করছেন, যেটা আমাদের সৌভাগ্য। কারণ তারা যদি হসপিটালে আসার জন্য চাপ দিতেন, তাহলে সেই চাপটা বহুমাত্রায় বেড়ে যেত। এবার আমরা গত 1 মাসের যে ধারাটা দেখেছি, তাতে টোটাল হসপিটালাইজ পেশেন্টস এর মধ্যে আমাদের রাজ্যে যেটা দেখা যাচ্ছে, একটা 70-30 ডিভিশন আছে। 70% যাচ্ছে আমাদের গভর্নমেন্ট হসপিটাল অকুপেন্সিতে, 30% যাচ্ছে প্রাইভেট হসপিটাল অকুপেন্সিতে। প্রাইভেট হসপিটালসের যদি আমরা এই দিনের অকুপেন্সি হিসেবটা দেখি, তাহলে তুমি সেখানে একটা খুব ভয়াবহ ফিগার দেখবে। সেটা হচ্ছে, সেটা 80%, 85%, 79% অকুপেন্সি দেখাচ্ছে, যেটা ইজ ইম্পসিবল টু ম্যানেজ। যে কোনো হসপিটাল যদি 75% অকুপেন্সির উপরে চলে যায়, ঠিক যেমন আমরা তো একটা ঘরে গাদাগাদি করে দাঁড়াতে পারি না, যাতায়াতের একটা প্যাসেজ লাগে, আমাদের 20% মতো বেড লাগে এই অ্যাডমিশন ডিসচার্জের উপর। সো এনিথিং অ্যাবাভ 80% হচ্ছে আনম্যানেজেবল। সুতরাং এই যে 80% অকুপেন্সি আমরা দেখাচ্ছি, তার মানে কিন্তু 20% খালি নয়। তার মানে হচ্ছে আমাদের ক্যাপাসিটি অলরেডি একটা হাবুডুবু খাচ্ছে এই ঝামেলার মধ্যে।
আরেকটা ইম্পর্টেন্ট ডেটা যেটা গভর্নমেন্ট হসপিটাল সম্বন্ধে হলো, যে এটা আমার বলতে খুব খারাপ লাগছে, কিন্তু তুমি যেরকম কথাটা সাগর দত্ত সম্বন্ধে বললে, সেরকম আমি বলি যে এই যে কোভিড এবং নন কোভিডের যে ছুতমার্গটা, এটা এখনো কিছু তাবড় বড় হসপিটালসের মধ্যে কলকাতায় রয়েছে। এবং আমি তোমাকে ফ্র্যাঙ্কলি বলছি, কারণ আদারওয়াইজ ইট উইল বি টু লেট, যে তারা যে সমস্ত কোভিড অকুপেন্সির ডেটা আজকে গভর্নমেন্টের কাছে তুলে দিচ্ছেন, দ্যাট ডেটা মাইট নট বি কারেক্ট। এবং যেরকম আমরা ফাইন্যান্সিয়াল ফিগার্স এর রিভেরিফিকেশন করি, টাইম অ্যান্ড এগেন আমার সেই রিভেরিফিকেশন করার দরকার আছে। আজকে অনেকে 65, 70, 50 পেশেন্ট দেখাচ্ছেন, যেখানে আমরা বাস্তবে জানি তাদের 65, 70, 50টা পেশেন্ট নেই। এবং তাদের জোর হাতে অনুরোধ করি যে এই সমস্ত দুর্বুদ্ধিগুলোর সময় কিন্তু এইটা নয়। সুতরাং গভর্নমেন্ট একটু সময় করে, আমার লজ্জা লাগছে এই কথাটা বলতে আজকে, সেই ডেটাটা তারা রিভেরিফাই করছেন। ডক্টর সরকারি তো মারাত্মক কথা আপনি বলছেন। আপনি বলছেন যে বেসরকারি হাসপাতালগুলো সরকারকে ভুয়ো তথ্য দিচ্ছে, অর্থাৎ যা তারা পেশেন্ট ভর্তি করেছে তার থেকে বেশি তথ্য দিচ্ছে। তো মারাত্মক, আপনি তাই বলছেন। তো there are overstatements, there are overstatements, আমি এইটুকু আজকে বললাম। আরেকটা কথা আমি তোমাকে বলি, যেটা হচ্ছে যে 2 সপ্তাহের মধ্যে ঠিক যেমন কলকাতার ইনফেক্টিভিটি প্রায় 2.5 গুণ বেড়েছে, কলকাতার কেস লোড প্রায় 2.5 গুণ বেড়েছে। 2 সপ্তাহ আগে আমরা 600, 650 কেস প্রডিউস করতাম, এখন আমাদের অ্যাভারেজ কেস লোড যাচ্ছে 1300-র উপরে পৌঁছে গেছে। এটা ডাবলের উপর জাম্প করেছে। কিন্তু এই 2 সপ্তাহের মধ্যে বেড অ্যালোকেশন আমরা অনেক হাতে পায়ে ধরে বেড অ্যালোকেশন বাড়াতে পেরেছি 10 থেকে 12%। এই অঙ্কটা কিন্তু মিলছে না। সুতরাং যেভাবে আমাদের এই অসুখের প্রকোপটা বাড়ছে, সংক্রমণের প্রকোপটা বাড়ছে, তার সঙ্গে তো খানিকটা সামঞ্জস্য আমাদের ক্যাপাসিটি অ্যালোকেশনের থাকতে হবে। আর তুমি একটা বেশ ডিফাইন্ড আলোচনা করেছো গভর্নমেন্ট ওয়েবসাইট নিয়ে। গভর্নমেন্ট ওয়েবসাইট আমার একটা রিকোয়েস্ট হলো যে দেখো, এই করোনার ঝামেলা কিন্তু পশ্চিমবঙ্গে আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে নেই। সুতরাং অকুপেন্সি যদি ডিস্ট্রিক্ট ওয়াইজ পাওয়া যায় তাহলে আমাদের অনেক বেশি লাভ হবে। কারণ এমন জায়গায় আমরা গভর্নমেন্টের অ্যাভারেজ অকুপেন্সি হচ্ছে 27%। কেন? কারণ এমন অনেক ডিস্ট্রিক্ট আছে যেখানে বেড ভরার তো কোনো প্রয়োজন নেই, কারণ সেখানে তো যেমন বীরভূমে যতগুলো বেড আছে, বীরভূমে ততগুলো পেশেন্ট নেই, তাহলে সেখানে তো বেড খালি দেখাবেই। সো দ্যাট ইজ রেজাল্টিং ইন আ স্ট্যাটিস্টিক্যাল মিস্টেক। সুতরাং আমরা যদি আজকে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, যেগুলো হটস্পট, সেই এরিয়াগুলোর স্ট্যাটিস্টিক্স আমরা দেখি, তাহলে তুমি একটা ট্রু পিকচার পাবো। যেখানে কেস নেই তার অকুপেন্সি দেখে আমি কি করব আজকের দিনে? ধন্যবাদ ডক্টর সরকার। মারাত্মক দুটো কথা বললেন ডক্টর কুণাল সরকার। এক, ডিস্ট্রিক্ট ওয়াইজ অকুপেন্সি ব্রেকআপ এবং সেই দাবি তিনি তুললেন। পাশাপাশি তিনি বলছেন যে বেসরকারি হাসপাতালের একটা অংশ, তারা যে পরিমাণ বেড কোভিড রোগীদের জন্য দেখানো হচ্ছে তা অ্যালটেড নয়, অথবা সেই সংখ্যাটাকে বাড়িয়ে দেখানো হচ্ছে। নিঃসন্দেহে মারাত্মক অভিযোগ। আমি দ্রুত একবার যারা আমাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে মন্তব্য পাঠিয়েছেন, আমি কয়েকটা মন্তব্য নেওয়ার চেষ্টা করব। মলয় মুখোপাধ্যায় তিনি লিখছেন, স্বাস্থ্য ব্যবস্থার হেন দশার দায় সরকারের, তার কারণ উপযুক্ত পরিষেবা দেওয়ার মতো ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীর অভাব। সুচরিতা গঙ্গোপাধ্যায় লিখছেন, পরপর এসব ঘটনা ঘটছে কি করে, এই শহরে এগুলো মেনে নেওয়া যায় না। শুভদীপ বন্দ্যোপাধ্যায় লিখছেন, কোভিড কোনো বাছবিচার করছে না, অথচ ভেদাভেদ করছে হাসপাতাল এবং সেবা কেন্দ্রগুলো, দুর্ভাগ্য। সুদীপ্ত গুহ লিখছেন, এ চিত্র বাড়বে বই কমবে না, কারণ আমরা ভোট দিই মন্দির মসজিদের জন্য। সুবীর নাগ লিখছেন, এভাবে চিকিৎসা না পেয়ে মৃত্যুর দায়টা কে নেবে? সুমিতাভ গঙ্গোপাধ্যায় লিখছেন, যারা এই বিনা চিকিৎসা, বেড না থাকার অজুহাত এবং অসহনীয় অসহযোগিতার ফল ভোগ করছেন, তারা সবাই শুধু একটা সংখ্যা, যাদের দরকার একমাত্র ভোটের দিনে। রাজস্বী দে লিখছেন, এবার তো সব ছেড়ে রাজনীতিবিদরা স্বাস্থ্য ব্যবস্থায় মন দিন। ত্রিদীপ রায় লিখছেন, সাধারণ মানুষ চিকিৎসার জন্য দিশেহারা হচ্ছে, রাজনীতির আকচা আকচি কিন্তু থামছে না। অবিনাশ মুখোপাধ্যায় লিখছেন, চারপাশে যা দেখছি তাতে অসুস্থ হলে নিজেকে ভগবানের ভরসায় ছেড়ে দেওয়া ছাড়া উপায় নেই।
আমি দ্রুত এবার আপনাদের সামনে রাখতে চাইব সরকারি পরিষেবার ছবিটা দেখালাম, বেসরকারি পরিষেবা এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে। শুরুতেই বলেছিলাম হিসেব নেব, আমরা নিয়মিত নিচ্ছি। দেখুন, ঘিঞ্জি এলাকা, পায়রার খোপের মতো ঘর, কমন বাথরুম। করোনা আবহে বস্তি এলাকাগুলিকে নিয়ে রীতিমতো উদ্বেগে ছিল প্রশাসন, কিন্তু বাস্তবে দেখা গিয়েছে বস্তিতে সেভাবে থাবাই বসাতে পারেনি করোনা। কলকাতা পুরসভা সূত্রে খবর, 27 জুন পর্যন্ত করোনা পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গিয়েছে মোট করোনা আক্রান্তের মাত্র 15% ঝুপড়ি এলাকার, বাকি প্রায় 85%ই বহুতল বা আবাসনে। বহুতল বা আবাসনের বাসিন্দা মানে উচ্চ মধ্যবিত্ত শ্রেণী। তারা করোনা আক্রান্ত হলে বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমেই ভর্তি হবেন বলে ধরে নেওয়া যায়। কিন্তু এত সংখ্যক করোনা আক্রান্তের চিকিৎসার মতো পর্যাপ্ত বেড কি বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমগুলিতে আছে? স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী ঢাকুরিয়া আমরি হাসপাতালে করোনা চিকিৎসার জন্য 46টি বেড রয়েছে। সোমবার তার মধ্যে মাত্র 2টি খালি। হাসপাতাল সূত্রে খবর, সিসিইউতে 9টি বেডের সবকটি ভর্তি। অ্যাপোলো হাসপাতালে করোনা চিকিৎসার জন্য রয়েছে 50টি বেড, এখন একটিও খালি নেই। হাসপাতাল সূত্রে খবর, 8টি সিসিইউ বেডের সবকটি ভর্তি। বেলভিউ হাসপাতালে করোনা চিকিৎসার জন্য রয়েছে 99টি বেড, এখন সবকটিতে রোগী ভর্তি। হাসপাতাল সূত্রে খবর, 20টি সিসিইউ বেডের সবকটি ভর্তি। সিএমআরআই হাসপাতালে করোনা আক্রান্তদের জন্য 76টি বেড রাখা হয়েছে। সোমবার তার মধ্যে মাত্র 10টি খালি রয়েছে। হাসপাতাল সূত্রে খবর, 16টি সিসিইউ বেডের মধ্যে সবকটি ভর্তি। ফর্টিসে 52টি বেডের সবকটিতে রোগী ভর্তি। হাসপাতাল সূত্রে খবর, সিসিইউতে 8টি বেডের একটিও খালি নেই। কোঠারি মেডিকেল সেন্টারে 122টি বেডের মধ্যে মাত্র 9টি খালি। হাসপাতাল সূত্রে খবর, সিসিইউতে 10টি বেডের একটিও খালি নেই। মেডিকেল সুপার স্পেশালিটি হাসপাতালে 132টির মধ্যে খালি রয়েছে মাত্র একটি বেড। হাসপাতাল সূত্রে খবর, 64টি সিসিইউ বেডের মধ্যে সবকটি ভর্তি। পিয়ারলেস হাসপাতালে 67টি বেডের মধ্যে একটিও খালি নেই। সিসিইউতে 8টি বেডের সবকটি ভর্তি। আর.এন. টেগোর হাসপাতালে 70টি বেডের মধ্যে সবকটি ভর্তি। সিসিইউতে 13টি বেডের সবকটিতে রোগী ভর্তি। রুবি হাসপাতালে করোনা চিকিৎসার জন্য বরাদ্দ 32টি বেডের একটিও খালি নেই। হাসপাতাল সূত্রে খবর, সিসিইউতে 13টি বেডের মধ্যেও একটিও খালি নেই। এখন যা পরিস্থিতি, যেভাবে লাফিয়ে লাফিয়ে সংখ্যাটা বাড়ছে, বেসরকারি হাসপাতালে, সব বেসরকারি হাসপাতালে একটা সীমিত ক্ষমতা, তাদের একটা সীমিত সংখ্যায় বেড আছে, সীমিত সংখ্যায় আইটিইউতে বেড আছে। ক্রিটিক্যাল কেয়ার পেশেন্টদের কিন্তু সবাইকে নেওয়া সম্ভব হচ্ছে না। এটা কিন্তু একটা অসুবিধা হচ্ছে, কারণ একদিনে এই বেড তৈরি করা যাবে না, সময় লাগে। সুতরাং বেডের একটা রাহিত্য বা অপ্রতুলতা দেখা যাচ্ছে, পেশেন্টরা এসে ফিরে যাচ্ছে, এটা মর্মন্তুদ। প্রচুর পেশেন্টই আসছে, সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। আমার লাস্ট অনকল ডেতে বললাম 10টা পেশেন্টের মধ্যে 6টাই কোভিড পজিটিভ। তা এখন যেটা যে সেগুলো আমরা পজিটিভ যেগুলো, সেগুলোকে তো আলাদা আইসোলেশনে রাখতে হবে। আইসোলেশনে রাখতে গেলেই অনেকের সাপোর্টও লাগছে। তা সেক্ষেত্রে যেটা আমাদের আইসোলেশন, আইসিইউ টাইপ সেট আপ, এই ধরনের বেড অধিকাংশ ক্ষেত্রে লাগছে, ফলে সেটা তৈরি করা সহজ নয়। মানে এরপরে আরো যদি নাম্বার অফ বাড়তে থাকে, তাহলে উই ডোন্ট নো মানে এরপরে কোথায় যাব আমরা। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এই পরিস্থিতিতে হাব অ্যান্ড স্পোক কৌশলের ব্যাপারে চিন্তা ভাবনা করা হচ্ছে। হাব অ্যান্ড স্পোক মডেলটা কিন্তু এস্টাবলিশড মডেল, এবং এতে করে অনেক ফল পাওয়া গেছে। এর আগের প্যান্ডেমিক বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এইরকম যে সেন্ট্রালি একটা টার্সিয়ারি কেয়ার হাসপাতাল রইল, হুইচ ইজ ব্যান্ড বাই এক্সপার্টস, তারা সময় সময়ে যে ছোট ছোট নার্সিংহোম বা হেলথ ইউনিটসগুলো আছে তাদের সঙ্গে যোগাযোগ রাখলো। সরকারি হাসপাতালেও সিসিইউর বেডের ছবি খুব একটা আশাপ্রদ নয়। বেলেঘাটা আইডি হাসপাতালে 33টি সিসিইউ বেডের সবকটি ভর্তি। এমআর বাঙ্গুরে 33টি সিসিইউ বেডের সবকটি ভর্তি। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম অবশ্য জানিয়েছেন, বেসরকারি হাসপাতালে বেড বাড়ানোর প্রক্রিয়া চলছে। সরকারি হাসপাতালের কোথায় কখন কত কোভিড বেড খালি রয়েছে সেই সংক্রান্ত তথ্য জানানোর ব্যাপারেও পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভারতে করোনা সংক্রমণ ভয়ঙ্কর হয়ে উঠছে। 30শে জানুয়ারি ভারতে প্রথম করোনা আক্রান্তের হদিশ মেলে। ভারতে প্রথম 1 লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হয়েছিলেন 110 দিনে। সংখ্যাটা 1 লক্ষ থেকে 2 লক্ষে পৌঁছয় মাত্র 15 দিনে। 2 লক্ষ থেকে 3 লক্ষে পৌঁছয় আরো কম, অর্থাৎ 10 দিনে। 3 থেকে 4 লক্ষে পৌঁছয় মাত্র 8 দিনে। 4 লক্ষ থেকে সংখ্যাটা 5 লক্ষে পৌঁছয় 6 দিনে। 5 লক্ষ থেকে 6 লক্ষে পৌঁছয় 6 দিনে। 6 লক্ষ থেকে 7 লক্ষে পৌঁছয় মাত্র 5 দিনে। আর শেষ 1 লক্ষ সংক্রমণ, অর্থাৎ ভারতে 7 লক্ষ থেকে 8 লক্ষে সংক্রমণের সংখ্যা পৌঁছয় মাত্র 3 দিনে। পরিস্থিতি এরকম চলতে থাকলে বেড কোথায় মিলবে, চিকিৎসা কি করে হবে, এই আতঙ্কেই এখন সাধারণ মানুষ। সন্দীপ সরকার, ঝিলম করঞ্জাই ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। আপনাদের শুরুতেই বলেছিলাম যে অমিতাভ বচ্চন এবং সপরিবারে তার অসুস্থতা, সেই বিষয়ে আলোচনায় আসবো, কিন্তু পুরোটা আমরা দেখব
গোটা দেশে সাধারণ মানুষের ওপর যা হচ্ছে তার আতশ কাঁচের তলায়। অর্থাৎ অমিতাভ বচ্চন অবশ্যই সমাজে তার অবদান, দেশের ক্ষেত্রে তার অবদান, এমন একজন ব্যক্তিত্ব, প্রতিবেশী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা অবধি যার বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন অবশ্যই, কিন্তু সেই তার অসুস্থতা আরো অনেকগুলো বড় বড় প্রশ্ন তুলে দিল, যেটা ভারতের আম জনতার ক্ষেত্রে খুব খুব প্রাসঙ্গিক। যেমন অমিতাভ বচ্চন বয়স্ক। দ্য ল্যান্সেটের পরিসংখ্যান বলছে সারা পৃথিবীতে যত মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন তার মধ্যে 66%, একটুও ভুল শোনেননি, 66%-এর বয়স হচ্ছে 70-এর ওপর। কোমরবিডিটির একটা ঝুঁকি থাকে, তার ওপর আগের অসুস্থতা ইত্যাদি থাকলে পরিস্থিতি আরো জটিল হচ্ছে। দেখুন, अगर आपको खांसी बुखार या सांस लेने में तकलीफ हो रही है तो आप दूसरों से दूरी बनाए रखें। করোনা পর্বের শুরু থেকেই সচেতনতা প্রচারের অন্যতম মুখ ছিলেন তিনি। घर में रहिए, बाहर मत निकलिए, क्योंकि तभी आप इस खतरनाक कोरोना बीमारी से सुरक्षित रह पाएंगे। করোনার আবহে কিভাবে থাকতে হবে, কি কি সতর্কতা অবলম্বন করতে হবে তা নিয়ে দেশবাসীকে নানা পরামর্শ দিতে দেখা গিয়েছে অমিতাভ বচ্চনকে। সেই তিনি এখন করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি। ৭৭ বছর বয়সী সুপারস্টার গত কয়েক মাস টুকটাক শুটিং সেরেছেন বাড়ি থেকে, যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে। কিন্তু এত সতর্কতা সত্ত্বেও করোনার হাত থেকে নিস্তার পেলেন না তিনি। আর একথা ভেবেই আতঙ্কে রয়েছেন সাধারণ প্রবীণ নাগরিকরা। তারা বলছেন অমিতাভ বচ্চনের থেকে বেশি সতর্কতা তো সাধারণ মানুষের পক্ষে নেওয়া সম্ভব নয়। সুপারস্টারই যদি সংক্রমিত হন তাহলে বাকিরা কতটা নিরাপদ? আর পরিসংখ্যান বলছে করোনায় সবথেকে বেশি বিপদ বয়স্কদেরই। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী ভারতে করোনায় মৃতদের 39%-এরই বয়স 60 থেকে 74-এর মধ্যে, আর 14%-এর বয়স 75 বছরের ওপর। মৃতদের 32%-এর বয়স 45 থেকে 55-এর মধ্যে। দ্য ল্যান্সেটের সমীক্ষা অনুযায়ী সারা বিশ্বে যত মানুষ করোনা আক্রান্ত হয়েছেন তার প্রায় 66%-এর বয়স 70-এর ওপর। নভেল করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে বড় সংখ্যক বয়স্ক রোগীরা থাকছেন। তাদের কোমরবিডিটি একটা বড় চ্যালেঞ্জ বলেই চিকিৎসকরা দাবি করছেন। তাদের বক্তব্য যে সাধারণ রোগীদের ক্ষেত্রে যে সমস্যাগুলো থাকে, প্রৌঢ় এবং প্রৌঢ়াদের ক্ষেত্রে এই কোমরবিডিটিগুলো নতুন চ্যালেঞ্জ, এবং সেক্ষেত্রে চিকিৎসা করেও বহু সময় সঠিক ফলাফল পাওয়া যাচ্ছে না। বয়স্ক লোকেদের কতগুলো ফ্যাক্টর খুব কমনলি দেখা যায়। 1 নম্বর, তাদের ইমিউনিটি কম থাকে। 2 নম্বর, তাদের শরীরে নানা রকম কোমরবিডিটিস লাইক ডায়াবেটিস, হাইপারটেনশন, ইসকিমিক হার্ট ডিজিজ। কোভিড যদি ইনফেকশন হয় তখন তাদেরকে নিয়ে আমরা ভীষণ সমস্যার মধ্যে পড়ি, কেননা তারা ডিটেরিয়েট করে ভেরি ফাস্ট। আরেকটা বয়স্ক লোকেদের মধ্যে দেখা যায় ডিমেনশিয়া। হ্যাঁ, 60-70 পর থেকে একটা ডিমেনশিয়া হতে শুরু করে। দে ক্যানট এক্সপ্রেস দেমসেলস। তখন মনে হয় যে পেশেন্টটা খারাপ হচ্ছে, কি কারণে ঠিক আমাদের ধরা মুশকিল হয়ে পড়ে। চিকিৎসকদের মতে বয়স্করা বাড়িতে থাকলেই যে পুরোপুরি নিরাপদ এমনটা নয়। অনেকেরই বাড়ির লোককে বাইরে বেরোতে হয়, সেক্ষেত্রে বাকিদেরও সতর্ক থাকতে হবে। একটা গুড নিউট্রিশন নেওয়া, মানে ফ্রেশ ভেজিটেবলস, ফ্রেশ ফ্রুটস খাওয়া দাওয়া করা। আরও একটা ইম্পর্ট্যান্ট ইস্যু যেটা আমরা ভুললে চলবে না, সেটা হচ্ছে যে রেগুলার একটু এক্সারসাইজ, বা যাদের হয়তো ক্রনিক অসুখের জন্য একটা ফিজিওথেরাপি হয় যাদের, সেটা কিন্তু কন্টিনিউ করা দরকার। পুরনো ক্রনিক অসুখ যেটা, সেটা কিন্তু ভালো রকমভাবে কন্ট্রোল করা দরকার, এবং এখানে ডাক্তারবাবুদের এই ব্যাপারটাতে ইম্পর্টেন্স দেওয়া দরকার। যাদের প্রেশার, সুগার, ক্রনিক ব্রঙ্কাইটিস, এই ধরনের কিডনি প্রবলেম আছে, সেই অসুখগুলো কিন্তু অ্যাডিকুয়েটলি ট্রিট করা দরকার, যাতে তারা ফাইট করতে পারে একটা ইনফেকশন হলে। আবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান এও বলছে এখনো পর্যন্ত ভারতে করোনায় যত মৃত্যু হয়েছে তার মধ্যে 25%-এর বয়স 45-এর নিচে। সোমবারই মৃত্যু হয়েছে চন্দননগরের ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর দেবদত্তা রায়ের। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন, তার 4 বছরের ছেলে আছে। এদিকে মুম্বাইয়ের নানাবতী হাসপাতাল সূত্রে খবর অমিতাভ বচ্চনের অবস্থা স্থিতিশীল, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। বুকে সর্দির পরিমাণ কমেছে, অক্সিজেন লেভেলও কিছুটা বেড়েছে। গত কয়েকদিনে বচ্চন পরিবারের সংস্পর্শে এসেছেন এমন 26 জনের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। 28 জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।
আমি প্রথমে মানসিক স্বাস্থ্য তারপরে শারীরিক স্বাস্থ্যের বিষয়ে আসবো। প্রথমে যাব অনুত্তমা বন্দ্যোপাধ্যায়ের কাছে। অনুত্তমা, গোটা দেশ জুড়ে গত 48 ঘন্টায় যে চর্চা, উদ্বেগ, আলোচনা চলছে, সেটা যদি তুমি সাম আপ করতে বলো আমায়, তাহলে দু শ্রেণীর মানুষকে দেখতে পাচ্ছি। এক শ্রেণীর মানুষের মধ্যে তীব্রভাবে একটা সেন্স অফ ইনসিকিউরিটি তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় চলছে যে 3টে বাংলোতে 18টা ঘর আছে অমিতাভ বচ্চনের, সোশ্যাল ডিস্টেন্সিং এর আইডিয়াল ছবি। প্রথম দিন থেকে নিজে ঘরের মধ্যে থেকে, বাড়ির মধ্যে থেকে অতি সাবধানে এই রোগের বিষয়ে প্রচার করেছেন। এইবার কিছু মানুষ বলছেন যে তো রাজার ঘর আর টুনির ঘর এক হয়ে গেল, রাজার ঘরেও করোনা বা কোভিড আক্রমণ করতে পারে, টুনির ঘর তো সেখানে আরো ওপেন হয়ে গেল, অমিতাভ বচ্চনের যদি কোভিড হয় আমি তো কোন ছাড়। আরেক শ্রেণীর মানুষ আছে যারা কিন্তু আরো ডেসপারেট হয়ে যাচ্ছেন, যারা বলছেন যে আমি মেনে কি করব, অমিতাভ বচ্চন এত মেনেছিলেন, এত মানার কথা বলেছিলেন, তিনি কিছু করতে পারলেন না। আমি বলছি এই ভারতবর্ষের 1 নম্বর সেলিব্রিটির যদি অসুখটা হয়, কি ধরনের আমজনতার ওপর মানসিকভাবে তার প্রভাব পড়ে অনুত্তমা? আমি গোড়াতেই বলবো সুমন, যে এই ভাইরাস আমরা এতদিনে দেখেইছি খুব সাম্যবাদী, কিন্তু কোনো বিভাজনে বিশ্বাস করে না, এ কিন্তু যে কোনো জায়গায় ঢুকে পড়তে পারে। আমরা তো প্রথম বিশ্বের দেশেরও শীর্ষ নেতাদেরও এফেক্টেড হতে দেখছি, প্লেয়ার্সদেরও এফেক্টেড হতে দেখছি, আমরা অনেক পরিচিত মুখ কেউ এফেক্টেড হতে দেখছি, আবার দেখছি যে আমাদের দৈনন্দিন জীবনে আশপাশের মানুষরাও কিভাবে সংক্রামিত হচ্ছে। তো সুতরাং এই মনুষ্য শরীর বোঝে, ইমিউনিটি বোঝে, আর কিছু বোঝে না। সেলিব্রিটি, পরিচিতি আমরা বুঝি, এবং সেখান থেকে আমাদের মধ্যে এই রোগটা নিয়ে পারসেপশনের বদলটা ঘটে যায় আমাদের সামাজিক বিভাজনের লেন্সে, যখন আমরা বিষয়টাকে ফেলে দেখি তখন। এবং সেক্ষেত্রে একটু আগে যে আলোচনাটা তোমাদের চলছিল খুবই গুরুত্বপূর্ণ, যে যদি রোগের বাজবিচার না থাকে তাহলে আমরা কেন আমাদের স্বাস্থ্যের পরিকাঠামে, সামাজিক পরিকাঠামে বাজবিচার করব? আমি বলবো এই যে আতঙ্কের কথা তুমি বলছো আমজনতার মধ্যে, যারা খুব আতঙ্কিত বোধ করছেন তাদের কনটেক্সটে আমার একটু বলার যে এক্ষেত্রে না ওনার বাড়িতে অনেক ঘর ছিল, সোশ্যাল ডিস্টেন্সিং এর আইডিয়াল জায়গা ছিল, এটা যেরকম একটা যুক্তি, পাশাপাশি আমরা বুঝতে পারছি যে কোনো অসতর্ক মুহূর্তে আমাদের অজ্ঞাতেও এই ভাইরাস আমাদের মধ্যে চলে আসতে পারে। যেভাবে এখন সংক্রমণ বাড়ছে তাতে কিন্তু এইগুলোকে খুব ক্রাইটেরিয়া করে যে আমরা সম্পূর্ণ নিশ্চিন্ত হতে পারি তা নয় সুমন, কারণ মানুষকে তার দৈনন্দিন কাজে বেরোতে হচ্ছে, বাড়িতে অন্য মানুষ আসতে পারেন। তো এই ভাইরাস কিন্তু যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয় বোঝে না, কারণ বাঘ শুধু সন্ধেবেলা বেরোয় না। ফলত শুধু সংক্রমণ প্রবণ জায়গাতেই যে এই ভাইরাস বসে আছে তা কিন্তু নয়, এমন জায়গা যেখানে মানুষ আপাতভাবে হয়তো ভাবছে আমি সুরক্ষিত, সেখানেও এই ভাইরাস থাকতে পারে। কারণ আমরা জানি যে আমাদের আউট অফ বডি এক্সিস্টেন্স এই ভাইরাসের কতক্ষণ, অনেকক্ষণ ধরে সে বিভিন্ন সারফেসে থাকতে পারে। একদম, কিন্তু ভয়টা অনুত্তমা এই যে অমিতাভ বচ্চনকে তো আর বাসে করে অফিস যেতে হয় না। আমি বলছি তিনি যদি আক্রান্ত হন তাহলে যারা প্রতি মুহূর্তে পাবলিক ভেহিকেল ইউজ করছে, পেটের তাগিদে বাড়ি থেকে বেরোচ্ছে, তারা কোথায় যাবেন? মানে ভয়টা, ইনসিকিউরিটিটা বোধহয় এই জায়গায় তীব্র, অনেক বেশি। তারা নিশ্চয়ই সুমন, কিন্তু আমি বলছি সেখান থেকে যদি আমরা এভাবে ভাবি যে তাহলে আমরা কেউই যদি পুরোপুরি সুরক্ষিত না হই, আমাদের নিজেদের সুরক্ষা কবচ আমরা বাড়াবো, এটা একটা দিক। পাশাপাশি আমাদের দেখতে হবে যে যদি আমার করোনা হয় তাহলে আমার যে আতঙ্কগুলো আসছে সেগুলোর মোকাবিলা আমরা কি করে করব, যেটাতে কিন্তু তোমার এর আগের অনুষ্ঠানটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। এবং আমি তোমায় বলতে পারি মানুষের সঙ্গে যেহেতু আমার প্রতিনিয়ত ক্লিনিক্যাল সেশন চলছে এই দীর্ঘ সময়ে, আমি কিন্তু বহু মানুষের মধ্যে দেখছি আতঙ্কের একটা বিরাট দিক জুড়ে রয়েছে করোনা যদি হয় তার পরবর্তী বিড়ম্বনার দিকগুলো, পরবর্তী বিপন্নতার দিকগুলো। এই যে হোম কেয়ারের কথা কুণালদা একটু আগে বলছিলেন, বহু মানুষ আছেন যারা এটাও বলছেন যে আমার যদি করোনা হয় কালকে তো আমাকে পাড়া ছাড়া করবে কিনা আমি জানি না, আমি হাসপাতালেও বেড পাবো না, আমাকে বাড়িতেও যদি প্রতিবেশীরা থাকতে না দেয় আমি কোথায় যাব। মানুষের কিন্তু আতঙ্কগুলো, ভয়গুলো সেখানেও আসছে, কারণ আমাদের কোভিড-19 নিয়ে অনেক স্টিগমাও রয়েছে সুমন। আর যাদের কথা তুমি বললে যে যারা এটা ভাবছে যে তাহলে আর কোনো নিয়ম মানার দরকার নেই, আমি বলবো সেখানে একটু আমাদের সতর্ক হতে হবে। তার কারণ এই মাস্ক পরা, স্যানিটাইজ করা, এটা নিয়ে অনেকেই ডিসকমফর্ট প্রকাশ করছেন। আমিও কাজ করতে গিয়ে শুনছি অনেকে বলছেন যে একটু মাস্কটা খুলে বসি, এতবার হাত ধুতে ভালো লাগছে না। আমি বলবো সেখানে যদি চয়েসটা ডিসকমফর্ট আর ডিজিজের মধ্যে হয়, কোনটার দিকে আমি ঝুঁকবো? আমি মেনে নিচ্ছি অসুবিধা হবে, খুব কষ্ট হবে, কিন্তু তারপরেও আমাদের সাবধানতাটুকু আমাদের নিতেই হবে। এবং সেখানে কিন্তু কোন মানুষ কতখানি সুরক্ষিত ছিলেন দিয়েও যে গোটা জিনিসটা বিচারের আওতায় আসছে না, সেটা তো এই ঘটনাগুলো আমাদের দেখিয়ে দিচ্ছে। এবং অমিতাভ বচ্চনের বাড়িতে তিনি থাকলেও, তিনি নিত্যদিন বাইরে না বেরোলেও তার ঘরেও প্রবেশ করে থাকতে পারে, এটা আমরা দেখতে পাচ্ছি। সুতরাং যাদের বাইরে বেরোতে হচ্ছে তারা যদি আরো সুরক্ষা নেন, আরো যদি নিজেদের ব্যাপারে কেয়ারফুল থাকেন,
থাকেন হয়তো সামলাতে পারবেন সুমন, কারণ এটাও কিন্তু আমরা দেখছি বহু মানুষ একই পরিবারে থেকেও অন্যজন যার কোভিড-19 হয়েছে তার সত্ত্বেও তার কিন্তু সংক্রমণ ঘটেনি, তিনি হয়তো কেয়ারফুল থেকেছেন, বা যাকে হয়তো প্রতিদিন একটা সংক্রমণ প্রবণ জায়গায় যেতে হচ্ছে তার কিন্তু এখনো কোভিড-19 পজিটিভ হয়তো আসেনি। তো আমার কথা হচ্ছে যে আমরা দুটো চিত্রই যদি মাথায় রাখি তাহলে হয়তো আমাদের একপেশে দুশ্চিন্তার জায়গাটা আমরা মোকাবিলা করতে পারবো, এবং সামগ্রিকভাবে যদি আমরা দেখি কাকে কখনই অসুখ এসে ধরবে এটা তো আমাদের নিয়ন্ত্রণে নেই, পরিকাঠামোর জায়গায় যেন কোনো বৈষম্য না থাকে, সেখানে যেন আমরা পরস্পরের পাশে দাঁড়াতে পারি, অন্তত সেটুকু যদি আমরা সামাল দিতে পারি এই মুহূর্তে আমার মনে হয় সেটা খুব খুব ইম্পর্টেন্ট। একেবারেই অনুত্তমা, আমি আপনাদের বলবো যে একটার পর একটা প্রতিবেদন প্রতিদিন যখন আপনাদের সামনে রাখি কোথাও ব্যক্তিগত অভিজ্ঞতাও মিশে থাকে, তার কারণ আমাদের একাধিক সহকর্মী কোভিড আক্রান্ত হয়েছেন এবং এইভাবেই প্রতিদিনের ধাক্কা খাওয়া বাস্তব অভিজ্ঞতা, কোথায় আটকাচ্ছি কোথায় সরলভাবে কাজটা হয়ে যাচ্ছে, এই অভিজ্ঞতাও কিন্তু মিশে থাকে। তার কারণ আপনারা জানেন বেশ কয়েক সপ্তাহ ধরে নানাভাবে এবিপি আনন্দে যারা চাকরি করেন তাদের ঘনিষ্ঠরা তারা নিজেরা পরপর আক্রান্ত হচ্ছেন। যাই হোক, আমি আসবো এরপরে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির কথায়, কারণ ঐশ্বর্য রাই থেকে কোয়েল মল্লিক কারুর ক্ষেত্রেই কিন্তু কোনো ব্যতিক্রমী ছবি আমরা পাচ্ছি না। ঠিক অনুত্তমা যেভাবে বলল যে এই কোভিড ভাইরাস কিন্তু একেবারে সাম্যবাদী, এই অসুখের ক্ষেত্রে কোনো সামাজিক স্তর, পরিচিতি, সেলিব্রিটি স্ট্যাটাস কোনো কিছুই কিন্তু কোনো বাধা নয় অসুখের ক্ষেত্রে, তো সেটাই স্বাভাবিক। কিন্তু টালিগঞ্জে শুটিং শুরু হয়েছে, টালিগঞ্জের কৃতি মানুষরা, পরিচিত মুখেরা কি বলছেন, তারা কিভাবে নিচ্ছেন অমিতাভ বচ্চনের সপরিবারে কোভিড আক্রান্ত হওয়াকে, দেখুন। বলি টাউনে ঐশ্বর্যই হোক বা টলি কুইন কোয়েল, কাউকে ছাড়েনি নোভেল করোনা সংক্রমণ। শনিবার নিজেই টুইট করে করোনা আক্রান্ত হওয়ার কথা জানান বিগ বি। কিছুক্ষণের মধ্যে তিনিও করোনায় আক্রান্ত বলে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেন পুত্র অভিষেক বচ্চন। একে একে করোনা আক্রান্ত হন ঐশ্বর্য ও আরাধ্যাও। কয়েকদিন আগে টুইট করে করোনা পজিটিভ হওয়ার কথা জানিয়েছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিকও। কিছুদিন আগে করোনায় আক্রান্ত হন প্রাক্তন অভিনেত্রী এবং বর্তমানে বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি। করোনায় আক্রান্ত হয়েছেন মডেল অভিনেত্রী র্যাচেল হোয়াইটও। এই পরিস্থিতিতে চিন্তায় বহু তারকাই, এখনো করোনার প্রতিষেধক বেরোয়নি। এই পরিস্থিতিতে করোনা মোকাবিলায় আরো কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলছেন তারকারা। আমার মনে হয় পজিটিভ ভাবনা ভাবতে হবে এবং আমার দৃঢ় বিশ্বাস আমরা এই যে একটা অদ্ভুত সিচুয়েশনের মধ্যে দিয়ে চলেছি সেখান থেকে আমরা বেরিয়ে আসব। আমি চাইবো যে যারা আক্রান্ত হয়েছেন তারা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন 1435 জন, মৃত্যু হয়েছে 24 জনের। সব মিলিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা 31,448, মোট মৃতের সংখ্যা 956। অমিতাভ বচ্চনের ফুল ফ্যামিলি হওয়াতে এটা খুব কনসার্ন, বিকজ ওনারা যে ধরনের ফেসিলিটিস পান বা যে ধরনের ওনারা, এবং প্রত্যেকের ফুল ফ্যামিলি খুব হেলথ কনসিয়াস। ফুল রুম হয়তো মানে ডাবিং স্টুডিও স্যানিটাইজ করতে হবে, যে আসবে তাকে মাস্ক পরে আসতে হবে, অ্যাটলিস্ট ফুল বডি স্প্রে করে স্যানিটাইজ করে দেবে, বেশ এর বাইরে আমরা আর কি করতে পারি বড় জোর। সংক্রমণের হাত থেকে বাঁচতে আরো সতর্ক থাকার কথা বলছেন তারকারা। যত সাবধানতাই মেনটেন করি না কেন আমরা, এই রোগ কিন্তু বিভিন্ন রকম সোর্স খুঁজছে ভেতরে ঢুকে পড়বার এবং মানুষকে আক্রান্ত করে ফেলবার। তাই আমাদের প্রত্যেককেই সতর্ক থাকতে হবে। বারবার সরকার বলছেন, ডাক্তাররা বলছেন যে মাস্কটা পরে থাকুন, দূরত্ব বিধি মেনটেন করুন, হাত ধোন এবং বাকি যে গাইডলাইন্স গুলো দিয়েছেন, কেন আমরা মানব না? এটা কিন্তু প্রত্যেককে উপলব্ধি করতে হবে। গত 24 ঘন্টায় কলকাতায় 418 জন করোনা আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে 10 জনের। কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা 10,000 ছাড়িয়ে গেল, মৃতের সংখ্যা 500 ছাড়িয়ে গেল। লকডাউনে দীর্ঘদিন বন্ধ থাকার পর টলিপাড়ায় শুরু হয়েছে শুটিং, কিন্তু সেখানেও মানতে হচ্ছে কঠোর বিধি। তা সত্ত্বেও করোনা ভাইরাস যেভাবে বচ্চন পরিবারে শীত কেটেছে তাতে ঘুম উড়েছে অনেকেরই। অমিতাভ বচ্চন যদি এত সুরক্ষার মধ্যে থেকেও করোনা হতে পারে, তাহলে আমাদের যে কারোরই হতে পারে, তাহলে কোনো কিছুই, কোনো প্রোটেকশনই এনাফ নয়। যেদিন প্রথম শুটিং এ এসেছিলাম সেদিন থেকেই তো বুক ধরাস করছে, সবসময় একটা ভয়, যতই স্যানিটাইজ করা হোক না কেন, যতই প্রিকশন নিই না কেন, কোন সময় কি হবে কেউ তো বলতে পারে না। তারপর আস্তে আস্তে যত দিন যাচ্ছে শুটিং করার সাহসটা বাড়ছে, কিন্তু যখনই খবর পাই যে এর হয়েছে, তার হয়েছে, পাড়ায় 4টে বাড়ি পরে হয়েছে, বা এখন যেমন অমিতাভ বচ্চনের পরিবারের হয়েছে এবং রঞ্জিত মল্লিকারের পরিবারের হয়েছে, সেসব শুনলে যেন আরো কিরকম টেনশন বেড়ে যায়। সাধারণ মানুষ বা সেলিব্রিটি, মারণ ভাইরাসের সংক্রমণের হাত থেকে রেহাই নেই কারো। যা ব্যবস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং চিকিৎসকরা প্রথম থেকেই বলে আসছেন
তাই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবারে শুটিংয়ের কাজটাই এমন, একদম স্কেল মেপে সোশ্যাল ডিস্টেন্সিং সবসময় মেনটেন করাটা সম্ভব হচ্ছে না। একটা শুটিং হবে, সেখানে টেকনিশিয়ানদের জন্য একটা আলাদা মেজার থাকবে, আর্টিস্টদের জন্য একটা আলাদা মেজার থাকবে, এরকম ভাবে করাটা ডিফিকাল্ট। তাই সবার মুখে এখন একটাই কথা, সতর্কতা। অতসী মুখোপাধ্যায় ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ। আমি ডক্টর কুণাল সরকারের কাছে যাব, কিন্তু তার আগে আপনাদের দেখাবো যে অমিতাভ বচ্চন এমন একজন মানুষ যিনি কঠোরতম অনুশাসনে বিশ্বাস করেন এবং প্রতিদিনের জীবনে সেটাকে পালন করেন। সকাল 6টায় ওঠেন, এক্সারসাইজ শুরু করেন, রীতিমতো ফিটনেস ট্রেনার, ডায়েটিশিয়ান, প্রতিদিন প্রতি ঘন্টা কার্যত প্রতি মিনিট তার মাপা থাকে। তার ভেতরেও তিনি করোনার এই সংক্রমণকে ঠেকাতে পারলেন না। দেখুন। रिश्ते में तो हम तुम्हारे बाप होते हैं, नाम है शहंशाह। हम भी वो हैं जो कभी किसी के पीछे नहीं खड़े होते, जहाँ खड़े हो जाते हैं लाइन वहीं से शुरू होती है। डॉन का इंतजार तो 11 मुल्कों की पुलिस कर रही है, लेकिन सोनिया एक बात समझ लो, डॉन को पकड़ना मुश्किल ही नहीं, नामुमकिन है। 77 বছর বয়সী বলিউড শাহেনশাহ, তার ফিল্মের ক্যারিয়ারে 50 বছর। এই 5 দশকে বি টাউনে কত অভিনেতা এসেছেন আর চলেও গেছেন, কিন্তু আজও অমিতাভ বচ্চন যেখানে দাঁড়ান লাইন সেখান থেকেই শুরু হয়। আজও তার ফিটনেস চমকে দেয় সকলকে। কিন্তু যিনি এত শারীরিক নিয়মবিধি মেনে চলেন, এত ওয়ার্কআউট করেন, এমনটাও নয় যে রুজিরুটির তাগিদে করোনা আবহে তাকে প্রতিদিন বাড়ি থেকে বেরোতে হয়। তার শরীরে কিভাবে ঢুকে পড়ল করোনা? এত ঘেরাটোপে থাকেন যারা, সেই বচ্চন পরিবারের অন্দরমহলে কিভাবে হানা দিল এই ভাইরাস? তাহলে সাধারণ মানুষের কি হবে, যাদের প্রতিদিন প্রতি মুহূর্তে বাইরে বেরোতে হয় নানা কাজে? তারা কিভাবে করোনা সংক্রমণ থেকে বাঁচবেন? ইনি অমিতাভ বচ্চনের ফিটনেস ট্রেনার ও ডায়েটিশিয়ান। তিনি বিগ বিকে নিয়মিত ওয়ার্কআউটে সাহায্য করেন। एक्सरसाइजेर मध्य दिए सकाल 6टाয় अमिताभ बच्चনের दिन शुरू है। उनका दिन शुरू ही वर्कआउट से होता है, वो तो गिवन है। कितने बजे? नॉर्मली मैंने उनको 6 बजे भी ट्रेन किया है, सुबह 7 बजे भी ट्रेन किया है, शूटिंग के बाद भी ट्रेन किया है, बट अमित जी वर्कआउट नहीं भूलते। अनलेस की ऐसी रूटीन हो कि कुछ भी करके नहीं हो पा रहा है, बट वो वर्कआउट के लिए टाइम जरूर निकाल। सिंपल घर का खाना इन बैलेंस्ड अमाउंट, सब कुछ इन बैलेंस्ड अमाउंट, दैट इज द की। कम বয়সে অমিতাভ কখনো জিম যাননি। 65 বছর বয়সে তিনি জিমে যাওয়া শুরু করেন। Just about 5 or 6 years back, I never used to do any kind of exercises. Most of the time when I was working in my earlier films, I never really thought about it, or I wasn't advised about it, or I just perhaps didn't have the time. জিম করার পাশাপাশি যোগাসনও করেন বিগ বি। খাবারের বিষয়েও খেয়াল রাখেন অমিতাভ। চা ও কফি খান না, আমিষও খান না। আগে আমিষ খেলেও কয়েক বছর আগে তা ছেড়ে দেন। কোল্ড ড্রিঙ্কস বা সোডাও খান না, শুধু জল বা লেবু জল খান অমিতাভ। বচ্চন পরিবারের সব সদস্যই প্রতিদিন 1 চামচ করে মধু খান। অমিতাভ মিষ্টি ও ভাত একদম খান না। অর্থাৎ যত রকম ভাবে নিজেদের সুস্থ সবল রাখা যায় তার সবই করে বচ্চন পরিবার। অথচ সেখানেও হানা দিল করোনা। আর তাই ইতিমধ্যেই উদ্বেগে থাকা সাধারণ মানুষের আতঙ্ক আরো চরমে উঠেছে। কারণ গড়পড়তা মানুষ তো আর বচ্চন পরিবারের মতো দৈনন্দিন জীবন কাটাতে পারে না। তাহলে তাদের কি হবে? এবিপি আনন্দ। আমি ডক্টর কুণাল সরকারের কাছে আসবো। ডক্টর সরকার, ব্যক্তিগতভাবে আমি দুজনের কথা বলতে পারি, একজন অমিতাভ বচ্চন, একজন আমির খান। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির একেবারে মূর্তিমান ব্যতিক্রম। অমিতাভ বচ্চন যে কোনো অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে অন্তত 15 মিনিট আগে সেখানে পৌঁছন, আমির খান প্রায় 40 মিনিট আগে। অমিতাভ বচ্চন তার ব্যক্তিগত জীবনচর্চার ক্ষেত্রে মানে মিলিটারি ডিসিপ্লিন, যে কোনো ইন্ডাস্ট্রির উদাহরণ হতে পারেন এই রকম একটা মানে রুটিন মেপে চলা মানুষ। কোয়েল এবং রঞ্জিত মল্লিক যখন চুটিয়ে অভিনয় করতেন বা এখন যখন করছেনও না, মানে শৃঙ্খলাবোধের একটা চূড়ান্ত উদাহরণ তাদের হলো। অমিতাভ বচ্চন বা রঞ্জিত মল্লিক তারা করোনার একটা নিয়মবিধিও মানে মানেননি, এটা মানে ব্যক্তিগতভাবে আমি অন্তত বিশ্বাস করি না। সেখানে যে ব্যবস্থার মধ্যে ধরুন অমিতাভ বচ্চন থাকেন, সেখানে তো করোনার আমি বলবো যে নিয়মগুলো পালন করা অনেক সহজ, যেটা সাধারণ মানুষের হয়তো আর্থিক কারণেই স্বপ্নের অতীত। সেইখানে করোনাকে আটকানো যাচ্ছে না কেন কুণালদা? আর সেটা থেকে আম জনতার কি শিক্ষণীয়?
সুমন, আমাদের এই মহামারীর তুমি সবসময় দেখবে যে ইতিহাসের মধ্যে ওই একেবারে দেশের যে শীর্ষতম ভিআইপিদের প্রতি একটা পার্শিয়ালিটি আছে। তো 1918 সালে যখন মহাত্মা গান্ধী সবরমতীতে ছিলেন, তখন 1918 সালে মহাত্মা গান্ধী স্প্যানিশ ফ্লু হয়েছিল এবং উনি প্রায় 20 দিন এই মহামারীতে জ্বরে উনি ভুগেছিলেন এবং সেই সময় 38 বছর বয়সী বিধান রায়ও বেশ বিচলিত হয়ে উঠেছিলেন যে মহাত্মা গান্ধী হি ওয়াজ ভেরি সিক উইথ স্প্যানিশ ফ্লু অ্যাট দ্যাট টাইম। তো আমরা চাইবো না, আমরা কেউই চাইবো না যে অমিতাভ বচ্চন সেরকম অসুস্থ হন এবং এখনো অবধি আসার কথা যে ওনার সিমটমসগুলো অত্যন্ত মাইল্ড। কিন্তু এই যে পারফর্মারদের কথা আমরা বলছি, এখানে আমি সত্যি জানি না, মানে অমিতাভ বচ্চনের সেন্স অফ প্রফেশনালিজম অ্যান্ড ডিসিপ্লিন নিয়ে, মানে সত্যি কথা একজন ডাক্তার হিসেবে আমার একটা সাংঘাতিক ইনফিরিয়রিটি কমপ্লেক্স হচ্ছিল যে ওনার লাইফস্টাইলের মধ্যে যে একটা সুন্দর সেন্স অফ ডিসিপ্লিন অ্যান্ড পরিমিতি বোধ আছে। কিন্তু তোমার নিশ্চয়ই মনে থাকবে যে বিগত কিছুদিনে আমরা এরোসল স্প্রেড নিয়ে অনেক আলোচনা করেছি এবং এরোসল স্প্রেড নিয়ে মনে রাখতে হবে, আমি শুনছি, আই এম নট শিওর, যে পারফর্মাররা যে তোমার এই যে ফিল্ম শুটিং শুরু হয়েছে, সিরিয়াল শুটিং শুরু হয়েছে, এই এরোসলের আলোচনাটা অনেকটা শুরু হয়েছে কাদের নিয়ে? শুরু হয়েছিল যখন ওয়াশিংটন সিম্ফনিক কয়ার, যখন নিউ ইয়র্ক সিম্ফনি কয়ার, তারা যখন একটা বদ্ধ স্টুডিওর মতো আবর্তে অ্যাটমসফিয়ারে তারা 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে পারফর্ম করেছিলেন, সেইখানে কিন্তু এই ভাইরাসের যে এরোসলিক স্প্রেডের যে প্রবণতাটা সেটা অনেক মাত্রায় বেড়ে যায়। সুতরাং আই এম নট এন্টায়ারলি শিওর, তোমরা জানবে যে শোনা যাচ্ছে যে অমিতাভ বচ্চন হয়তো গত 4-5 দিনের মধ্যে তার কিছু শুটিং কমিটমেন্টস, প্রমোশনাল কমিটমেন্টস এগুলো করেছিলেন এবং এই টাইপের অ্যাটমসফিয়ার গুলো, হ্যাঁ, এই যে তোমরাও স্টুডিওর মধ্যে কাজ করছো, ইউ আর স্পেন্ডিং লং আওয়ার্স ইন আ ডে, তোমাদেরও কিন্তু এয়ার সার্কুলেশন এবং ভেন্টিলেশন নিয়ে এটাকে কিন্তু ভাবতে হবে। কারণ এরোসল ইনফেকশন এইভাবে যে ভাইরাসটা চারিদিকে ছড়াচ্ছে, একটা তথ্য পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে ধরুন অভিষেক বচ্চন তিনি 10 তারিখ, আমরা সবাই জানি এই মুহূর্তে একটা ওটিটি সিরিজে অভিনয়ের ডাবিং এর জন্য, যেটা অলরেডি প্রকাশিত হয়েছে, দর্শকদের সামনে আছে, অভিষেক বচ্চন যান এবং একদম হুবহু আপনি যেটা বলছেন বদ্ধ স্টুডিওতে যেভাবে অডিও ডাবিং হয় সম্পূর্ণভাবে মানে এয়ার টাইট করে রাখা হয় যাতে উচ্চমানের অডিও দর্শকরা পান, সেইখান থেকে অভিষেক বচ্চন সংক্রমিত হতে পারেন, সেখান থেকে হয়তো বাড়িতে অমিতাভ সংক্রমিত হয়েছেন। হ্যাঁ, মানে এইটার একটা সম্ভাবনা আছে এবং এখন যখন আমাদের পারফর্মিং আর্টিস্টরা সিরিয়ালে, টিভিতে, প্রমোশনালে, নিউজ স্টুডিওতে যারা ফর লং আওয়ার্স যারা কাজ করছে, তাদের কিন্তু এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। কারণ এইখান থেকেই কিন্তু এই ভাইরাসটা একটা ক্লোজড অ্যাটমসফিয়ারিক লুপের মধ্যে থাকলে এটা এরকম স্প্রেড করা এবং এর ইনফেক্টিভিটিটা বেড়ে যেতে পারে। সো দিস ইজ ওয়ান থিং। আর আমার মনে হয় আমরা একটু হয়তো একটা পজিটিভিটি পাবো যে অমিতাভ বচ্চনের মতো 77 বয়সী যুবক, উনি যেভাবে তার জীবনযাত্রা মেনটেন করেছেন, তো আমার মনে হয় ওনার সিমটমস গুলো মাইল্ডনেসের মধ্যে দিয়েই চলে যাবে এবং আমরা আরো যেভাবে মহাত্মা গান্ধীকে 1918 সালে আমরা ফিরে পেয়েছিলাম, আমরা নিশ্চয়ই ভালো, সুস্থ, অক্ষত অবস্থায় অমিতাভ বচ্চনকেও আমরা পাবো আমাদের মধ্যে। একেবারেই, আমরা সবাই ইনফ্যাক্ট গোটা দেশের তাই প্রার্থনা। অনেক ধন্যবাদ কুণালদা। এবার যে অংশে আমি এই আলোচনায় আসব, যে খবরটা সকালবেলা গোটা রাজ্যের মানুষ এবং হয়তো দেশের মানুষকেও আলোড়িত করলো, হেমতাবাদের বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছিলেন, তার অস্বাভাবিক মৃত্যু হলো, তার ঝুলন্ত দেহ পাওয়া গেল এবং বিস্ময়কর জেলার এসপি তিনি বলে দিলেন যে প্রাইমা ফেসি তার মনে হচ্ছে যেটা আত্মহত্যার ঘটনা। তখনও তদন্তই শুরু হয়নি। তারপর নানা কটাক্ষ এবং তদন্ত নিয়ে তার পক্ষপাতের সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের রাজ্যপালও। আমি প্রথমে খবরটা দেখাবো, তারপর আসবো আমার 2 রাজনৈতিক দলের অতিথির কাছে। দেখুন, পুরুলিয়ার পর উত্তর দিনাজপুর, বিজেপি নেতা তথা হেমতাবাদের বিধায়কের অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার হলো তার ঝুলন্ত দেহ। খুন না আত্মহত্যা?
মৃত্যু ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। মৃত বিধায়কের পরিবারের দাবি, একটু আসছি বলে রবিবার রাতে কয়েকজনের সঙ্গে বাড়ি থেকে বেরোন তিনি। ভোরে বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে বন্ধ দোকানের বারান্দা থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ। এই বালিয়া মোড়ে কিন্তু আজ সকালে কিন্তু এখানে হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথের রায়ের কিন্তু এই যে বন্ধ দোকানটি দেখা যাচ্ছে, এই দোকানের এই বারান্দায় কিন্তু ঝুলন্ত দেহ মানুষ দেখতে পান। বিজেপির দাবি বিধায়ককে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। বিধায়ক জনগণের রায়ে নির্বাচিত। জনগণ যদি বলেন যে সিবিআই তদন্ত হওয়া উচিত, এটা আত্মহত্যা নয়, এটা হত্যা। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা টুইট করে বলেছেন, হেমতাবাদে বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়কে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এটা চমকে দেওয়ার মতো এবং নিন্দনীয়। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের জমানায় গুন্ডারাজ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে ভেঙে পড়েছে তা দেখিয়ে দিল এই ঘটনা। মানুষ এই সরকারকে ক্ষমা করবে না, আমরা তীব্র নিন্দা করছি। পাল্টা বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, লাশ ধরার রাজনীতি। মারা গেলেই লাশ ধরতে হবে। এর আগেও হয়েছে, আত্মহত্যা হয়েছে গাছ থেকে ঝুলে। উনি লাশ ধরার রাজনীতি করছেন। গত বিধানসভা নির্বাচনে দেবেন্দ্রনাথ রায় হেমতাবাদ থেকে কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী হিসেবে জয়ী হন, কিন্তু গত বছর বিজেপিতে যোগ দেন তিনি। তার মৃত্যুর পর প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র টুইট করেছেন, বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যু যদি হত্যার ঘটনা হয় তাহলে তা ভয়ঙ্কর। উনি বিজেপির বিধায়ক ছিলেন না, বাম কংগ্রেসের জোটের প্রার্থী হিসেবে উনি জয়লাভ করেন। দিশাহীন স্পিকার ও তৃণমূল বিজেপির আঁতাতের কারণে ওনার বিধায়ক পদ বাতিল হয়নি। এই ঘটনা সিবিআই তদন্ত দাবি করছে। বিজেপি চায় না সত্য উদ্ঘাটিত হোক, তৃণমূলে চায় না সত্য উদ্ঘাটিত হোক, কারণ অসত্যের বাজার গরম করে তারা রাজনীতি করতে চাইছে। উত্তর দিনাজপুর জেলা এবং তথা রাজ্যের মানুষের এটা জানার দরকার যে কি করে কেমন করে এগুলো ঘটনা ঘটলো। এদিকে পুলিশ সুপারের দাবি, মৃত বিধায়কের পকেট থেকে সুইসাইড নোট উদ্ধার হয়েছে, তাতে দুজনের নাম লেখা আছে। ওনার পকেট থেকে একটা সুইসাইড নোট পাওয়া গেছে, যেখানে উনি কিছু লোককে অ্যাকিউজ করেছেন যে আমার মৃত্যুর জন্য দায়ী আছে। তো ওই অ্যাঙ্গেলটা আমরা দেখছি। সো আমরা আশা করছি কি সত্যি কি আছে এটা বেরিয়ে যাবে। প্রাইমারি ফেসি দেখে মনে হচ্ছে যে ইটস এ কেস অফ সুইসাইড। বিরোধীদের প্রশ্ন, তদন্ত শেষ হওয়ার আগেই কি করে এই মন্তব্য করলেন পুলিশ সুপার? যদিও হেমতাবাদ কাণ্ডে পুলিশ প্রশাসন সূত্রে দাবি, প্রাথমিকভাবে যা খবর আসছে তাতে এর মধ্যে কোনো রাজনীতি নেই, এটা কোনো রাজনৈতিক ঘটনা নয়। তবে তিনি রাত 2টোর সময় কেন বাড়ি থেকে বেরোলেন, কাদের ডাকে বেরোলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে বিতর্কে অংশ নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকর আবার টুইট করে বলেছেন, হেমতাবাদে বিধায়কের ঝুলন্ত দেহ উদ্ধার, পুলিশের আত্মহত্যা বলে দেওয়াটা ধামাচাপা দেওয়ার ইঙ্গিত। পুলিশের আগে থেকেই ধারণা করে নেওয়া, অবশ্য কোনো উদ্দেশ্য ছাড়া নয়। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বিশেষজ্ঞদের দিয়ে ময়নাতদন্ত এবং তার ভিডিওগ্রাফি করা হোক। মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ পর্যায়ে স্বচ্ছতা বজায় রাখুন। এই ঘটনা অনেককেই মনে করিয়ে দিয়েছে পুরুলিয়ার বিজেপি কর্মী দুলাল কুমার এবং ত্রিলোচন মাহাতোর অস্বাভাবিক মৃত্যুর কথা। 2018 সালের 30শে মে পুরুলিয়ার বলরামপুরে বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতোর ঝুলন্ত দেহ উদ্ধার। কয়েকদিনের মধ্যে 2রা জুন বলরামপুরে হাইটেনশন তারের টাওয়ার থেকে উদ্ধার হয় আরেক বিজেপি কর্মী দুলাল কুমারের ঝুলন্ত দেহ। এই প্রেক্ষাপটে হেমতাবাদের বিধায়কের অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আমাদের একজন বিধায়ক দেবেন্দ্রনাথ রায়, হেমতাবাদের বিধায়ক, তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে, এবং যে অবস্থায় পাওয়া গেছে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ দেখলে বলবে না যেটা আত্মহত্যা। ওখানে টিএমসির একজন যুব নেতার নাম শোনা যাচ্ছে, যার হাত হতে পারে এরকম মানুষ সন্দেহ করছে। বাড়ি থেকে নিয়ে যাবে থানায় ফোন করতে সঙ্গে সঙ্গে পুলিশ আসতো, জানতে পারলো তো সবই সকালে। গোটা ব্যাপারটা তদন্তে সবই বেরিয়ে আসবে। অভিযোগ করে তদন্তের মোড়টাকে তো ওইদিকে ঘোরানো যাবে না। সূত্রের খবর, তৃণমূলের শীর্ষ নেতৃত্ব মনে করছে বিধায়কের মৃত্যু নিয়ে একটা ইস্যু তৈরির চেষ্টা হচ্ছে। যারা ইস্যু তৈরির চেষ্টা করছে তাদের উদ্দেশ্য অভিসন্ধিমূলক। বিরোধীরা সিবিআই তদন্তের দাবি করলেও এই ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এবিপি আনন্দ। আমি তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিকের কাছে যাব। পার্থদা, ত্রিলোচন মাহাতো, দুলাল কুমার এবং তারপরে দেবেন্দ্র কুমার রায়, যিনি স্ট্যান্ডিং এমএলএ এবং বিজেপিতে কিছুদিন আগে যোগ দিয়েছিলেন। আপনার মনে থাকবে 26শে এপ্রিল 2019 স্বয়ং দেশের প্রধানমন্ত্রীর মুখে ত্রিলোচন মাহাতো এবং দুলাল কুমারের ঘটনা উঠে এসেছিল। আজকে সর্বভারতীয় স্তরে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির কার্যত প্রচার শুরু হয়ে গেছে যে এইভাবে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে, তাদের
মৃত্যু ঘটিয়ে তৃণমূল দল এইভাবে পরিকল্পনা মাফিক একের পর এক বিরোধীদের শেষ করছে, এটা তো রাজনৈতিক চাপানুতরের অংশ, আপনি নিশ্চয়ই এর জবাব দেবেন। কিন্তু আমার বক্তব্য খুব পরিষ্কার, তদন্ত শুরুর আগে এসপি তিনি প্রকাশ্যে বলে দিচ্ছেন যে তার মনে হচ্ছে প্রাইমা ফেসি এটা আত্মহত্যার ঘটনা, যেখানে বহু বিশেষজ্ঞ, আমাদের এই চ্যানেলেও প্রাক্তন ফরেন্সিক বিশেষজ্ঞরা, তারা যিনি মারা গেছেন দেবেন্দ্রনাথ রায়, তার হাতের অবস্থান, বডির অবস্থান, দড়িতে হাত বাঁধা ইত্যাদি দেখে বলছেন যে এটা হোমিসাইড ইন নেচার, সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, পোস্টমর্টম রিপোর্টের পর নিঃসন্দেহে আরো পরিষ্কার বোঝা যাবে। ইতিমধ্যেই রাজ্য সরকার সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন, তা সত্ত্বেও তদন্ত শুরুর আগে এসপির এরা মন্তব্য কেন? পার্থদা, আপনার সময় শুরু এখন। সবার প্রথমে দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত, যেহেতু তিনি আমার সতীর্থ বিধায়ক ছিলেন। আমি তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আপনি দেখেছেন যে আপনি নিজেও বললেন যে ইতিমধ্যেই সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, এবং আমি আশা করব যে কারা রাত্রেবেলা ওনাকে ডেকে নিয়ে গেলেন, সিআইডি তদন্তে সব বেরিয়ে আসবে। আমি তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় সদস্য হিসেবে এটা বলতে পারি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও চান যে আসল সত্যটা মানুষের সামনে পরিষ্কার হোক। মৃতদেহ নিয়ে রাজনীতি ভারতীয় জনতা পার্টি করবে, এটা নতুন কোনো কথা নয়, এবং উনি সিপিএম থেকে নির্বাচিত ছিলেন, পরবর্তীকালে উনি বিজেপিতে যোগদান করেছেন। অতএব এখানে তৃণমূলের কোনো স্বার্থ থাকার কথা নয়, এবং কোনো রাজনৈতিক প্রতিহিংসা থাকারও কোনো কথা নয়, এবং উত্তর দিনাজপুরের ওই জায়গাটায় এমন কোনো রাজনৈতিক অস্থিরতা ছিল না যেখানে কেউ কাউকে হত্যা করবে। আর এই হত্যার রাজনীতি সবচেয়ে যিনি বেশি ঘৃণা করেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ আমাদের রাজ্য তো ওই বিকাশ দুবে এইরকম ক্রিমিনাল তৈরি করার রাজ্য নয়। এই পলিটিক্সটা এখানে হয় না, এটা গুজরাটে হয়, উত্তরপ্রদেশে হয়, এই সব জায়গায় এই ক্রিমিনাল পলিটিক্সটা হয়, সেটা পশ্চিমবাংলার বুকে হয় না। এবং আমরা কোনো মানুষই চাই না যে পশ্চিমবাংলার এই শান্ত পরিবেশ নষ্ট হোক, কারণ আমরা বদলার রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা বদলের রাজনীতিতে বিশ্বাস করি। যারা বদলার রাজনীতিতে বিশ্বাস করে তাদের কাছে খুন একটা স্বাভাবিক ঘটনা, খুন একটা সামান্য ঘটনা। খুনকে দিয়ে যারা রাজনীতি পরিচালনা করতে চায় এটা তাদের কালচারে শোভা পায়, যারা এই খুনের রাজনীতিটা করে পরিপক্ক, এবং যাদের খুনটাই যাদের রাজনীতির প্রথম এবং প্রধান উপাদান। আর রাজ্যপালের সম্পর্কে আমি কিছু বলতে চাই না, যেটা দিলীপবাবু বলছেন সেটা রাজ্যপালও বলছেন, এবং রাজ্যপালের ভূমিকা এখন বাংলার মানুষের কাছে পরিষ্কার, এবং তিনি নিজেই নিজের চরিত্রটাকে বাংলার মানুষের কাছে পরিষ্কার করে দিয়েছেন। বাংলার মানুষ এখন আর ওনার মন্তব্য নিয়ে কোনো রকম আলোচনা সমালোচনা কিংবা কোনো সময় ব্যয় করতে চান না, কারণ বাংলার মানুষ বুঝে গেছে যে আমি প্রণয় রায়ের কাছে আসবো। প্রণয় দা, অভিযোগগুলো খুব পর রাখলে এরম দাঁড়ায়, এক, যদি তথ্যের ক্ষেত্রে কাউন্টার আর্গুমেন্ট, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু পুলিশ মৃতের পকেটে সুইসাইড নোট পাওয়া গেছে, তাতে দুজনের নাম পাওয়া যাচ্ছে। আত্মহত্যার ঘটনা থেকে বিজেপি পলিটিক্যাল ইস্যু করতে চাইছে লাশ ধরার রাজনীতি, খুনের রাজনীতি, সেটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করছেন আপনারা, বলছেন পার্থবাবু। আপনার সময় শুরু এখন। সুমনদা, পুরুলিয়ার দুলাল কুমারের মৃত্যুর পরেও ঠিক একইভাবে পোস্টমর্টেম হওয়ার আগেই এসপি প্রেস কনফারেন্স করে বলেছিল এটা আত্মহত্যা, এবং তারপরে তার পরিবার যখন সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্ট থেকে যখন পশ্চিমবঙ্গ সরকারের কাছে তথ্য ছিল, স্ট্যাটাস রিপোর্ট ছিল, তখন দেখা গেল যে নতুন করে হত্যার মামলা রুজু হলো এবং তৃণমূল কংগ্রেসের একজন কর্মীকে অ্যারেস্টও করা হয়েছিল। এইটা হচ্ছে বাস্তব। পার্থবাবু যেটা বলছেন ঠিক কথা, পশ্চিমবঙ্গে যেটা হয় সেটা হলো রাজনৈতিক হত্যা হয়। এখনো অবধি এটা আমাদের 105তম কর্মী, একজন বিধায়ক হিসেবে প্রথম। কিন্তু তৃণমূলের কতজন কর্মী এখানে খুন হয়েছে সেটা পার্থবাবুরা বলুন না, যে এখানে তৃণমূলের কতজন খুন হয়েছেন। এই যে বলছেন শান্ত পশ্চিমবঙ্গ, এইভাবে কেবলমাত্র রাজনীতি করার জন্য কিছুদিন আগে দাঁতনে আমাদের একজন কর্মীকে খুন করা হলো, কি না তিনি প্রধানমন্ত্রীর বার্তা নিয়ে জনসংযোগ করছিলেন। এইটা যদি শান্ত পশ্চিমবঙ্গ হয়, এটা যদি মুখ্যমন্ত্রীর বদল হয়, তাহলে আর কিছু বলার নেই। আমরা গোটা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি। আজকে একজন এসপি তিনি বলে দিলেন যে সেখান থেকে পাওয়া গেছে সুইসাইড নোট। সুইসাইড নোটের যে সিগনেচার বা যে হাতের লেখা, সেটা কে ভেরিফাই করলো? সেটা যে সেই বিধায়কের হাতের লেখা কিনা সেটা এসপি জানলো কি করে? পোস্টমর্টেম হলো না,
যেটা যেভাবে বডিটা ঝুলানো আছে, নিচে আমরা কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু হাতটা যেভাবে বাঁধা আছে সেটা দেখে যে এটা মৃত্যুর সময় সেখানে অন্য কেউ ছিল, এটা বলার জন্য গোয়েন্দা হতে হয় না, এটা বলার জন্য আইপিএস হতে হয় না। এইটা পার্থবাবুদের জন্য আত্মহত্যা হতে পারে। আর উনি বলছেন লাশ নিয়ে রাজনীতি। রেজাউনুর যেদিন মারা গেছিল, রেজাউনুরের ঘটনাটা কি ছিল? এটা তো নিছক একটা আত্মহত্যা দেখে মনে হচ্ছিল। সেদিন কেন এই মমতা ব্যানার্জি, কেন এই পার্থবাবুরা রাস্তায় নেমে গোটা কলকাতা শহরকে অচল করেছিলেন? কেন সিবিআই তদন্ত চেয়েছিলেন? সেদিন সিবিআই তদন্ত এই কারণে চেয়েছিলেন যে সিআইডির প্রতি তাদের ভরসা ছিল না। আমাদের এই সরকারের সিআইডির প্রতি ভরসা নেই, সেই জন্য আমরা সিবিআই তদন্ত চাচ্ছি। একদম। আমি দ্রুত আবার দুজনের কাছে আসবো। পার্থদা, আমি শুধু যোগ করে দেবো যে পুলিশের অনেক সময় প্রাথমিকভাবে বা প্রাইমারি যেটা মনে হয় আখেরে ঘটনা সেটা দিকে ইঙ্গিত করে না। তার কারণ আমার মনে আছে পঞ্চায়েত ভোটের সময়, তখনও পার্থদা স্টুডিওতেই ছিলাম, সেটা হচ্ছে ভোটের আগে 2018 পঞ্চায়েত ভোটের ঠিক আগের দিন রাতে ক্যানিং এ এক দম্পতি বামপন্থী সমর্থক ছিলেন, পরে জানা যায় তাদের পুড়িয়ে মারা হয়েছিল। অফিসিয়ালি পুলিশ কিন্তু নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে বলা হয়েছিল যে শর্ট সার্কিট। তারপরে দেখা গেছিল যে ওই ক্যানিং এলাকায় ওই আগের দিন রাতে বিদ্যুৎ সংযোগও ছিল না। অর্থাৎ আমার বলার বক্তব্য শুধু এইটুকুই যে প্রাইমা ফেসি প্রাথমিকভাবে পুলিশ যা বলে অনেক সময় তা ভুল প্রমাণিত হয়। পার্থদা, হতেই পারে সুমন, আমি কখনো আপনার সাথে দ্বিমত পোষণ করব না। ঠিক আছে, পুলিশ ভুল হতেই পারে। পুলিশ তো মানুষের বাইরে নয়। মানুষ যদি ভুল করে তাহলে পুলিশ ভুল করবে না কেন? প্রাইমা ফেসিতে এসপি একটা কথা বলেছে, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে সিআইডির অর্ডার দিয়েছেন যাতে সিআইডির অনুসন্ধান করে প্রকৃত দোষীকে সেটা বার করতে পারে। এবং আইনশৃঙ্খলার দিক থেকে পরিসংখ্যান বলছে বাংলা, বিহার, উত্তরপ্রদেশ এর থেকে অনেক ভালো জায়গায় আছে। আমি প্রণয়দাকে দয়া করে একটু কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যানটা দেখে নিতে বলবো। আর একটা কথা বলবো যে আলটিমেটলি এটা প্রমাণিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকার কোনো তদন্ত গোপন করতে চায় না। পুরুলিয়ার যে ঘটনার কথা প্রণয়দা বলছেন আলটিমেটলি তৃণমূল কংগ্রেসের একজন গ্রেপ্তার হয়েছিল। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন মুখ্যমন্ত্রী আছেন, তৃণমূল কংগ্রেসের কেউ যদি অপরাধ করে থাকেন তার জায়গা জেলেই হবে, বাইরে থাকবে না। এইটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কেউ তৃণমূল কংগ্রেসের অপরাধ করে থাকলে তার দ্রুত প্রতিক্রিয়া। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানের পরেই গ্রেপ্তার হয়েছিল, সুপ্রিম কোর্ট অবধি যেতে হয়েছে। এটা যদি মমতা ব্যানার্জির সততা থাকতো তাহলে ওই আত্মহত্যা বলে চালাতো না। প্রথম দিন তৃণমূল কংগ্রেসের কর্মীকে অ্যারেস্ট করতে হতো। সুপ্রিম কোর্ট যখন তথ্য চেয়েছে, তথ্য দেখাতে পারবে না বলে অ্যারেস্ট করতে হয়েছে। এইটা বলুন। সুপ্রিম কোর্ট না, আপনি ভুল তথ্য দিচ্ছেন প্রণয়দা। একদম ঠিক তথ্য দিচ্ছি। সুপ্রিম কোর্ট রিপোর্ট চেয়েছিল রাজ্য সরকারের কাছে, সুপ্রিম কোর্ট রিপোর্ট চেয়েছিল রাজ্য সরকারের কাছে, তারপর অ্যারেস্ট হয়েছে। কোনো ভুল তথ্য দিচ্ছি না আমি। অভিযোগ সিআইডি না সিআইডি তদন্ত করে তৃণমূলের একজনকে গ্রেপ্তার করেছিল সিআইডি তদন্তের পর। সেইটা সুপ্রিম কোর্ট তথ্য যাওয়ার পরে পার্থবাবু আপনি ভালো করে, আমি ডেট দিয়ে দেব। সুপ্রিম কোর্ট কবে তথ্য চেয়েছে, তারপরে কবে হয়েছে। আমরা এই প্রেক্ষিতে শুধু এইটুকু চাইতে পারি যে এবার সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত হোক এবং সত্যিটা আমাদের সকলের সামনে আসুক। এই সময় আমাদের রাজনৈতিক ব্যঙ্গচিত্রের টিভি আঙ্গিকের খানিকক্ষণ আগে পার্থদাও বলছিলেন যে দুর্নীতির অভিযোগ উঠলে মুখ্যমন্ত্রী কড়া ব্যবস্থা নেবেন। দুর্নীতি আর স্বজন পোষণ, ঘূর্ণিঝড়ের ত্রাণ নিয়ে যে অভিযোগগুলো উঠেছিল, তৃণমূলের অনেকে বলছেন শুদ্ধিকরণ অভিযান, ঠিক শুদ্ধিকরণের কঠোর বার্তা মুখ্যমন্ত্রী দিয়েছেন। কিন্তু আখেরে তাতে কাজের কাজ হচ্ছে কিনা বিরোধীরা সেই প্রশ্ন তুলছেন। এই গোটা টানাপোড়েনটা নিয়ে আমাদের আজকের রাজনৈতিক ব্যঙ্গচিত্র। পছন্দ হলে খুব ভালো, না পছন্দ হলে খেস দেবেন না প্লিজ। কিস দেবেন না প্লিজ।
কিস দেবেন না প্লিজ।